গল্প অনুভবে তুমি, লেখক ঈশান আহমেদ। স্যার একবার আই লাভ ইউ বলুন না। আয়রা, থাপ্পড় দিয়ে একদম কান ফাটিয়ে ফেলবো। এগুলো কি ধরনের মজা শুরু করছো তুমি? আমি, স্যার এমন করেন কেন? একবার বললি কি হয়? আয়রা, তুমি কিন্তু সত্যি আমার কাছে মায়ের খাওয়া। আমি, ইস, এত সাহস আছে নাকি আপনার? আপনি যদি আমাকে মারেন তাহলে আমি আপনার আম্মুর কাছে কমপ্লেন করব। আয়রা, তুমি আমার আম্মুকে কোথায় পাবে? আমি, আরে আপনার আম্মুকে পাওয়া কোন বিষয় হলো নাকি? কুমিল্লায় গিয়ে আপনার আম্মুর সাথে মানে আমার শাশুড়ি মায়ের সাথে দেখা করে আসবো। আয়রা, আয়রা মন দিয়ে পড়াশোনা করো। অনেক মজা করেছো। তুমি সবেমাত্র টেনে পড়ো। এখনো অনেক কিছু দেখার বাকি, জানার বাকি আছে। আমি, স্যার দেখুন, আমি টেনে পড়লেও আমি কিন্তু আপনাকে সত্যি ভালোবাসি। আয়রা, উফ, আয়রা জাস্ট শার্ট আপ। আমি, এটা ছিল আমার জীবনের অতীতের গল্প। তবে অতীত যে বর্তমানে চলে আসবে তা আগে কখনো ভাবি নাই। রাগ দেখিয়ে সেদিন যেই মেয়েকে পড়ানো বাদ দিয়ে চলে এসেছিলাম, আর এই 5 বছর পরে আবার তার সাথেই দেখা। আর শুধু দেখাই হয়নি, সে এখন আমার বিয়ে করা বউ। স্যার, কোথায় হারিয়ে গেলেন? আয়রা, আয়রা আমার মুখের সামনে তুলি মেরে বলল। আমি নিজেকে সামলে জিজ্ঞাসা করলাম, আয়রা তুমি আমার বউ? আমি, আয়রা আমার কথায় হেসে দিল। জি স্যার, আমি আপনার বউ। আয়রা, মেজাজটা গরম হয়ে যাচ্ছে। কি অশান্তি এগুলো! কারো ভালো লাগে নাকি এইসব? ছাত্রী নাকি এখন আমার বউ? ধুর, বিয়ের আগে কেন যে দেখতে গেলাম না, আর কেনই বা বিয়ের দিন একবারও মুখের দিকে তাকালাম না। সবটাই আমার দোষ। বিয়েই তো করার ইচ্ছা ছিল না, তার জন্যই তো এমনটা করেছি। স্যার মুখটা এমন করে আছেন কেন? আয়রা, তুমি এখানে কিভাবে সেটা বলো? আমি, স্যার আপনার পরিবার যে ঢাকায় থাকে সেটা আমি আপনি আমাকে পড়ানো ছেড়ে আসার পরে জানতে পারি। আপনি আমাদের মিথ্যা বলেছিলেন যে আপনার পরিবার কুমিল্লায় থাকে। আর আপনার বড় ভাই আর আমার বড় ভাই দুজনে অনেক ভালো বন্ধু। দুজনে ঠিক করেছিল আপনার আর আমার বিয়ে দিবে। সেখান থেকেই আমি এখানে। আয়রা, আয়রা কথাগুলো বলে চার হাত পা চারদিকে দিয়ে শুয়ে পড়ল। আয়রা তুমি এভাবে শুয়ে পড়লে কেন? আমি, কতক্ষণ ধরে ওই ভারী লেহেঙ্গা পরেছিলাম, এখন চেঞ্জ করে অনেক শান্তি লাগছে। আয়রা, তুমি এভাবে শুলে আমি কোথায় শুবো? আর তার চেয়ে বড় কথা, তুমি এই বিছানায় শুতে পারবে না। আমি, এটা কোন টাইপের কথা? আমি আপনার বিয়ে করাবো। সো আমার এই বিছানায় শোয়ার সম্পূর্ণ অধিকার আছে। আয়রা, আমি তোমাকে সেই অধিকার দিচ্ছি না। ইনফেক্ট আমি তোমাকে আমার বউ হিসেবে মানতেও পারছি না। আমি বিয়েটা করেছি আম্মুর কারণে, এর জন্যই তো মেয়ে ও মানে তোমাকে দেখতে যায়নি। দেখতে গেলে তো আর এমন অবস্থা হতো না। আমি, আয়রা আমার সামনে এসে দাঁড়িয়ে আমার গলায় চেপে ধরলো। আগে অনেক জ্বালিয়েছেন, ভালোবাসতাম দেখে পড়ানো ছেড়ে চলে এসেছেন। একটা কথা শুনে রাখেননি, তরুণ চৌধুরী আমি এর আগের আয়রা নেই। এখন অনেকটাই পাল্টে গেছি, আর এখন অনেক বড় হয়ে গেছি। আয়রা,
আমি আয়রার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিলাম। লিমিটে থাকো আয়রা, আমার হাত কিন্তু এখনো চলে। আগে কখনো মারিনি, তবে এখন মারতে বাধ্য করো না। আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম। রাগ হচ্ছে আমার। এই মেয়ে কোন কথাই শুনতে চায় না, নিজের ইচ্ছা মতো চলে। আমি একে কিভাবে সামলাবো? পূর্ণ, তুই বাইরে কি করছিস? তুর ভাইয়া, তুই আমাকে একবারও বললি না কেন আমার বিয়ে দেয় আয়রার সাথে? আমি তোকে বলে সবটা করা লাগবে? তুর আমার বিয়ে আর আমাকে বলবি না। আমি না, তোকে বলবো না। আর আয়রার সাথে বিয়ে হয়েছে তো কি হয়েছে? তুর আরে ভাই, ওকে আমি একসময় পড়াতাম। আমি আমি সেটা ভালো করেই জানি। তুর এটা জানার পরেও বিয়ে দিলে? আমি তুই এখন এইসব ধ্যান ধ্যান বাদ দিয়ে রুমে যা, আমার অনেক ঘুম আসছে। তুর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত টেনে রুমে ঢুকিয়ে দিল। রুমে ঢুকে পিছনে তাকিয়ে দেখি আয়রা ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? আমি স্যার, আপনি এমন মেয়েদের মতো লজ্জাবতী কেন? আয়রা, মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি এই যে আপনি আমার মুখের দিকেও বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেন না, আবার বাসর ঘরে বউকে রেখে বের হয়ে যান, এগুলোই তো আপনার লজ্জাবতী হওয়ার প্রমাণ। আয়রা, আয়রা, এখন মেজাজ গরম আছে, তুমি আর গরম করো না। আমি আয়রা আমার কথা শুনে হেসে দিল। আয়রা, আমি কিন্তু হাসির কিছু বলছি না। আমি তবে আমার না হাসি পাচ্ছে। আয়রা, আয়রার মুখ চেপে ধরলাম। একদম হাসবে না, হাসলে তোমাকে পেতনির মতো লাগে। আমি আয়রা ওর মুখ থেকে আমার হাত সরাতে ইশারা করলো, কিন্তু আমি হাত সরাচ্ছি না। আয়রা আমার দিকে রাগি লুকে তাকিয়ে হাতে একটা কামড় দিল। আও! আমি আমি তাড়াতাড়ি ওর মুখ থেকে হাত সরিয়ে ফেললাম। এবার ঠিক হয়েছে তাই না? আয়রা, একদম চুপ করো। আমি তাহলে আমার হাসি পেতনির মতো বললেন কেন? আয়রা, যা সত্যি তাই বলেছি। আমি ওকে, তাহলে আপনি পেতনির বর। আয়রা, আমি তোমাকে বউ হিসেবে মানি না। আমি তাতে আমার কিছু যায় আসে না। আয়রা, উফ, এত কথা বলে শিখেছো কোথা থেকে? আমি আগে বলেন, আপনি কোথা থেকে শিখেছেন? আয়রা, আয়রা, আমি চোখ রাঙিয়ে বললাম, স্যার। আয়রা চোখ রাঙিয়ে কোমরে হাত দিয়ে বলল, হ্যাঁ, তো এই মেয়ের সাথে কথা বলাই বেকার। আমি আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। ওয়াও স্যার, আপনি আমার পাশে শুতে রাজি হয়ে গেলেন। আয়রা, আয়রা, বেশি বক বক না করে চুপচাপ শুয়ে পড়ো। আমি কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি আয়রা আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে। মেয়েটা কত পরিবর্তন হয়ে গেছে। সেদিনের পিচ্ছি মেয়ে এখন কত বড়। স্যার, এভাবে কি দেখছেন? ও, বুঝেছি, আপনি আমাকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন। আয়রা, না, দেখতে এতটা সুন্দর না যে আমি তোমাকে দেখে মুগ্ধ হয়ে যাব। আমি আমি জানি আমি কতটা সুন্দরী। আপনি না বললেও আমার কিছু যায় আসে না। আয়রা, তুমি আসলেই প্রচুর পেকে গেছো। আমি আমি তো অনেক আগেই পেকে গেছি। আয়রা, আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে আসলাম। আগে তো ছেলে ছাত্রী, এখন হয়েছে বউ। মানে ওর অধিকার তো সত্যিই বেড়ে গেছে। কি করব এখন আমি? রেডি হয়ে নিচে গিয়ে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে।
ভাবি আর আয়রা রান্নাঘরে। তূর্ণ, তুই এখন রেডি হয়ে কোথায় যাচ্ছিস? বাবা, বাবা আজকে আমার নতুন একটা কলেজে টিচার হিসেবে জয়েন করার কথা। আমি আজ তোমার কোথাও যাওয়া চলবে না। কালকে বিয়ে করেছো আর আজকে কলেজে জয়েন করতে এসেছে। বাবা, বাবা বিয়ে করেছি বলে কি সব কাজ বাদ দিয়ে ঘরে বসে থাকবো? আমি বাবা এসে আমার কান টেনে ধরল। বাবা লাগছে। আমি লাগুক। তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? বাবা। রুমে উপস্থিত সবাই হাসছে, তবে আমার বেশি লজ্জা লাগছে আয়রা আছে দেখে। আচ্ছা, কান্ডা ছাড়ো। আমি যাব না। আমি বাবা কান্ডা ছেড়ে দিল। এই তো এবার ঠিক আছে। বাবা। রুমে এসে চেঞ্জ করে নিচে গেলাম। নিচে যেতেই আয়রার সামনাসামনি। আয়রা আমাকে দেখে হাসছে। এত হিহি করার কি আছে? আমি বাবা যখন আপনার কান টেনে ধরল, বিশ্বাস করবেন না, আপনাকে তখন কি যে কিউট লাগছিল। আয়রা হাসতে হাসতে মনে হয় মরেই যাবে। সবার সামনে কিছু বলতেও পারছি না। ওর সামনে দিয়ে হেঁটে ভাইয়ার পাশে এসে বসলাম। বাবা কিন্তু আজ তোর মান সম্মান শেষ করে ফেললো। আয়রার সামনে তোর কান টেনে ধরছে। ভাইয়া, ভাইয়া তোমার মনে হয় খুব ভালো লাগছে। আমি আসলে ভালোই লাগছে ভাইয়া। ওয়েট করো। অফিসে যে পি এর সাথে প্রেম করো সেটা ভাবিকে জানাতে হবে। আমি এই তুই কিসব বলছিস? আমার বিয়েতে ছেলে তোর, সেটা তুমি জানো আর আমি জানি, ভাবি তো আর জানে না। আমি তূর্ণ, তোর কিন্তু খবর আছে। তোর এই তোরা দুজনে কি ফুসুর ফুসুর করছিস? আম্মু, তোমার বড় ছেলেকে দুনিয়া সম্পর্কে জ্ঞান দিচ্ছিলাম। আমি হয়েছে, এখন জ্ঞান দেওয়া শেষ হলে ব্রেকফাস্ট করতে আয়। আম্মু। তুবা, তূর্ণর বোন, রুম থেকে যেন দৌড়ে আসল। ওই তুবা, তুই এমন তাড়াহুড়ো করে আসলি কেন? ভাইয়া। আরে ভাইয়া, আজকে আমার এক্সাম আছে। আমি তো ভাইয়ের বিয়ের কারণে ভুলেই গেছিলাম। তুবা, তোর তো পড়াশোনায় মন নেই, খালি মজা করে নিয়েই পড়ে থাকিস। আমি ভাইয়া, আমার সাথে একদম টিচারের মতো ভাব করবি না। তুবা। আচ্ছা তুবা, দেরি যখন হয়েছে তখন খেয়ে যাও। আয়রা। না ছোট ভাবি, আমি তাড়াতাড়ি চলে আসবো, এসে খাবো, টেনশন নাই। তবে এখন না বের হলে দেরি হয়ে যাবে। তুবা। তুবা যেই দরজা দিয়ে দৌড়ে বের হতে যাবে সেই নিয়নের তরুণর চাচাতো ভাই সাথে ধাক্কা খেল। কি রে শাকচুন্নি, এইভাবে দৌড়াদৌড়ি করছিস কেন বাড়িতে? নিয়ন। দেখ নিয়ন ভাই, এখন রাগ উঠাবি না, না হলে সব পড়া ভুলে যাব। তুবা, তুই যে গবে এমনিতেই একটু পরে সব ভুলে যাবি। নিয়ন নিজে মনে হয় টপার স্টুডেন্ট, ব্যাকবেঞ্চের কোথাকার। তুবা। এই তুবা তোকে কিন্তু। নিয়ন। নিয়ন কিছু বলার আগে আমি বললাম, এই তোরা চুপ কর এখন। আর তুবা, তোর না এক্সাম, তাড়াতাড়ি যা। আর নিয়ন তুই ভিতরে আয়। আমি তুবা চলে গেল। নিয়নের ভিতরে আসল। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। রুমে বসে কাজ করছি, আয়রা এসে আমার মুখের দিকে হা করে তাকিয়ে বসে আছে। তোমার এই অভ্যাস এখনো গেল না? আমি এই অভ্যাস জীবনেও যাবে না। আয়রা। পড়াশোনা নেই তোমার? আমি ধুর, খালি পড়াশোনা ছাড়া কিছু বুঝে না। আয়রা। আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো। আমি থাকবে না কেন? কালকে থেকে ভার্সিটিতে যাব। আমার যা বর জুটেছে মনে তো হয় না বাপের বাড়ি নিয়ে যাবে। আয়রা। কালকে না বৌভাত। আমি ওরে বাব্বা, তোমার সেটা মনে আছে? আয়রা।
মনে থাকবে না কেন? বাবা তো একটু আগেও বললো আমি। যাক, তাহলে তোমার সব দিকে খেয়াল আছে। আয়রা, ওই তুমি হঠাৎ আমাকে তুমি করে বলছো কেন? আমি। আমার তুমি করে বলতে ভালো লাগছে তাই। আর নিজের বরকে কোন দুঃখে আপনি বলবো? আয়রা, একটু বেশি হয়ে যাচ্ছে না আয়রা? আমি। না, অনেকটা কম হচ্ছে আমার মনে হয়। আমার তো উচিত তোমাকে তুমি বলা প্লাস শোনা বাবু বলা। আয়রা, আয়রা। আমি চোখ রাঙিয়ে দেখালাম। হ্যাঁ, আমি এখন আর তোমাকে ভয় পাই না। আমি এখন আর তোমার স্টুডেন্ট নেই। আয়রা, স্টুডেন্ট না তো কি হয়েছে, তুমি তো আমার। আমি। এটুকু বলে থেমে গেলাম। আমি তোমার কি? আয়রা, আয়রা, আমি এখন একটা জরুরি কাজ করছি। তুমি এখন রুম থেকে যাও। আমি। আর যদি না যাই? আয়রা, যদি না যাও তাহলে তোমাকে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসবো। আমি। ওকে, সমস্যা নেই। আয়রা, তুমি না সাঁতার জানো না? আমি। কেন, তুমি তো আছো। আয়রা, আয়রা রুম থেকে চলে গেল। আমি আয়রার কথা মাথা দিয়ে বাদ দিয়ে কাজে মন দিলাম। আজকে যে জয়েন করতে পারলাম না সে বিষয়ে কলেজে একটা ইমেল পাঠাতে হবে, না হলে চাকরিতে যাবে। ইমেল পাঠানো শেষ। নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আয়রা বসে বসে বাদাম খাচ্ছে। এই ভর দুপুরে কেউ বাদাম খায়? আমি। কেউ না খেলেও আমি খাই। আয়রা, আয়রা মুখে মুখে কথা বলবে না। আমি। আয়রা আমার সামনে এসে দাঁড়ালো। আচ্ছা, তোমার রাগ কি এই জীবনে কমবে না? আয়রা, সেটা জেনে তোমার কি লাভ? আমি। আমারই তো লাভ। তাহলে হয়তো তুমি আমার সাথে ভালোভাবে কথা বলবে। আগে যখন পড়াতে যেতে তখন রাগ দেখাতে, এখন বিয়ে করে নিয়ে এসে রাগ দেখাও। আয়রা, আয়রা আমার সামনে থেকে চলে গেল। সবাই দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরের খাবার খেয়ে রুমে না গিয়ে সোফায় বসে আছি। মা এসে আমার পাশে বসলেন। মা কিছু বলবে? আমি। আয়রা মেয়েটা তেমন সুবিধার না, অনেক চঞ্চল একটা মেয়ে। এমন মেয়ে বাড়ির বউ হয় কি করে? আম্মু, মা এই ধরনের কথা আমার সাথে বলবে না। তুমি পছন্দ করে এনেছো। আর শোনো, আয়রা হয়তো একটু দুষ্টু, তবে খারাপ না। ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিলে আর কোন সমস্যা নেই। মায়ের পাশে থেকে উঠে চলে আসলাম। এই ছেলেকে বোঝা বড় দায়। দেখলাম একটু আগে বউয়ের সাথে রাগ দেখাচ্ছে আর এখন আবার বউয়ের গুণগান নিয়ে চলে গেল। মা। রুমে এসে দেখি আয়রা বসে বসে মোবাইল টিপছে। দেখে মনে হচ্ছে গেম খেলছে। আমি পাশ থেকে উকি দিয়ে দেখলাম আমার ভাবনাই ঠিক। আয়রা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি। হুম, বলো। আয়রা মোবাইল টিপতে টিপতে বলল, আগে মোবাইলটা রাখো। আমি। আয়রা মোবাইলটা রেখে দিল। আয়রা, তুমি এখন আর বাচ্চা নেই। এখন বাচ্চামোগুলো একটু কমাতে হবে আর সিরিয়াস হতে হবে। আমি। তোমাকে আমার শাশুড়ি মা কিছু বলেছে তাই না? জানতাম আমি, উনি খালি আমার সাথে কিটমিট করে। আয়রা, তুমি নিশ্চয়ই অন্যায় করো তাই মা অমন পারে। নিজে শুধরে যাও, তাহলে এর সমস্যা হবে না। আমি। আমি রুম থেকে বের হয়ে আসলাম। বাড়ি থেকে বের হতে যাব এমন সময় বাবা পিছন থেকে ডাক দিল। আমি বাবার কাছে গেলাম। বাবা কিছু বলবে? আমি। হুম। বাবা, ওকে বলো কি বলবে? আমি। আয়রা তোর স্টুডেন্ট ছিল তাই না? বাবা, তুমি কি করে জানলে? আমি। তোর বলেছে। বাবা। হ্যাঁ বাবা, আয়রা আমার স্টুডেন্ট ছিল। আমি। দেখ তরুণ, তোর মা কিন্তু অনেক রাগী। আর আয়রা একটু বাচ্চা টাইপের। ও হয়তো ভুল করবে আর তোর মা ওকে বকবে। তুই কখনো এক পক্ষকে সাপোর্ট করবি না। দুই পক্ষকে সমান গুরুত্ব দিবি। বাবা। বাবা, আপনার চা। ভাবি।
ভাইয়ের বউ আয়েশা ভাবি বাবার হাতে চা দিলেন। ভাবি আমাকে একটু চা দেও। আমি, আচ্ছা আনছি আমি। ভাবি, আচ্ছা ভাবি আয়রা কোথায়? আমি মায়ের রুমে যেতে দেখলাম। কি ব্যাপার, বউকে কি চোখে হারাচ্ছ নাকি? ভাবি, কি সব বলছো ভাবি, বাবা আছে। আমি, আরে আমার শ্বশুর মশাই অনেক ফ্রেন্ডলি, তাই না বাবা? ভাবি, হুম্মা বাবা। আমি চা নিয়ে মায়ের রুমের সামনে গেলাম, কারণ এই দুজনের সমস্যা আছে। আবার এই দুজনে এক জায়গায়। আমি মায়ের রুমে উকি দিয়ে দেখলাম মায়েরা মায়ের পা টিপে দিচ্ছে। আহা, বৌমা লাগবে না, আমার পা ঠিক আছে তো। মা, আপনি চুপ করে বসে থাকুন মা। একটু আগে তো দেখলাম মায়ের ব্যথায় হাঁটতে পারছিলেন না। আয়রা, মা আমি ভেবেছিলাম তোমাকে দিয়ে সংসার হবে না, কিন্তু আমার পছন্দ কখনোই ভুল হয় না। মা, আমিও তো ভেবেছিলাম আপনি রাগী শাশুড়ি, তবে এখন তো দেখছি আপনি অনেক 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 ভালো। আয়রা, বাবারে বাবা, এত প্রশংসা করা লাগবে না। আর হ্যাঁ, আমি কিন্তু সত্যিই রাগী। একটু উল্টাপাল্টা দেখলে খবর আছে। মা, কথাগুলো দরজার আড়াল থেকে শুনলাম। দুজনের কথোপকথন শুনে আমি নিশ্চিত। দরজার আড়াল থেকে চলে আসলাম। ড্রয়িং রুমের সোফায় এসে বসলাম। নিয়ন এসে হাজির। ভাইয়ের একটা কাজ করে দে। নিয়ন, তোর আবার কি কাজ? আমি, এই অঙ্কগুলো বুঝিয়ে দে। 2 দিন পরে পরীক্ষা, কিছুই পারি না। নিয়ন, তুবা নিচে নামতে নামতে নিয়নের কথা শুনল। তুবা আমাদের সামনে এসে বলল, তখন তো আমাকে গবের বলেছিলি, এখন গবেরটা কে? তুবা, গবেরটা তো তুই। এখন ডিস্টার্ব না করে সামনে থেকে যা। নিয়ন, ইস, আমাদের বাড়ি, আমি যেখানে খুশি থাকবো, তুই বলার কে? তুবা, তুবা একদম বেশি বাড়াবাড়ি করবি না। নিয়ন, এই চুপ কর তোরা। যখনই দেখি খালি ঝগড়া করছিস। এরপরে এমন দেখলে দুটোকে বনবাসে পাঠিয়ে দিব। আমি, তুবা কিছু না বলে চলে গেল। আমি নিয়নকে অঙ্ক বুঝিয়ে দিলাম। ওকে ভাইয়ে বোঝা হয়ে গেছে, এখন আমি যাই। প্র্যাকটিস না করলে পরীক্ষায় রসগোল্লা পাবো। নিয়ন, তারপরে সেই রসগোল্লা সবাইকে বিলিয়ে বেড়াস। আমি, নিয়ন হাসতে হাসতে চলে গেল। আয়রা আমার পাশে এসে বসলো। তুমি কি কিছু বলবে? আমি, না, তোমার মুখ দেখতে আসি। আয়রা, এইগুলো কোন ধরনের কথা? আমি, তা তোমার পাশে বসলেই তোমার প্রশ্ন করা লাগবে কেন? আমি তোমার বউ, আমি তোমার পাশে বসতেই পারি। আয়রা, না, এর সাথে গলাবাজি করে লাভ নেই। যা বক বক করতে পারে। মনে মনে বললাম। কি ব্যাপার, চুপ হয়ে গেলি কেন? আয়রা, হঠাৎ করে আমার প্রাক্তন প্রেমিকার কথা মনে পড়ে গেল। মজা করে বললাম, তোমার প্রাক্তনও আছে? আচ্ছা, তা থাকুক, তবে এখন ওইসব ভুলে যাও। আমি তোমার বর্তমান, আমাকে নিয়ে ভাবো। আয়রা, আয়রা একটু চুপ থাকো। আমি, তুমি তো জানোই আমি চুপ থাকতে পারি না। আয়রা, তা বাড়বে কেন? মুখ তো অটোমেটিক চলতে থাকবে। আমি, তা অবশ্য তুমি ঠিকই বলছো। আয়রা, আয়রা বেশি কথা বললে একটা বুড়ো লোক দেখে তার সাথে তোমার বিয়ে দিয়ে দিব। আমি, আয়রা আমার কথা শুনে হাসতে হাসতে শেষ। আমিও মুচকি মুচকি হাসি। ওয়াও, আমার কি সুন্দর বর, যে নিজের বউকে বিয়ে দিতে চায়। আয়রা, আধুনিক যুগের বর বলে কথা, একটু এক্সট্রা চিত্ত থাকবে। আমি, কি ব্যাপার, দুজন বর বউ তো ভালোই গল্প করছিস দেখছি। তুর, সিরিয়াসলি ভাইয়া, তোর মনে হয় আমি ওর সাথে গল্প করছি? ওর সাথে মানুষ কি গল্প করবে? বাচাল কোথাকার। আমি,
ভাসুরজি আপনার ভাইকে বুঝে শুনে কথা বলতে বলেন। আয়রা: ভাসুরজি, এটা আবার কি ধরনের ডাক? ভাইয়া বলবে, আমি আমি যেটা বলেছি সেটাই বলবো। ভাসুরজি, আপনার কোন সমস্যা আছে? আয়রা: না না, আমার কোন সমস্যা নেই। তোর ভাইয়া এত মাথায় তুলিস না, পরে মজা বুঝবি। আমি বুঝলে বুঝবো, এটা নিয়ে তোর এত মাথা ঘামাতে হবে না। তোর আমি এর কথা বাড়ালাম না। সবাই রাতের খাবার খেয়ে নিলাম। রুমে এসে বিছানায় শুয়ে আছি। আয়রা এসে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। আয়রা: এইসব কি হচ্ছে? আমি কেন, চোখে দেখছো না নাকি? আয়রা: তুমি আমার বুকে মাথা রেখেছো কেন? আমি আমার ইচ্ছে হয়েছে তাই রেখেছি। আয়রা: মাথা সরাও। আমি পারবো না। আয়রা আয়রা আমার গেঞ্জি খামচি দিয়ে ধরে ধীরে ধীরে চোখের পাতা বন্ধ করলো। দেখে মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। আমিও ওর ডিস্টার্ব করলাম না। একজন ঘুমন্ত মানুষকে জাগানো ঠিক না। চোখ বন্ধ করতেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। আয়রার ঘুম ভাঙতে দেখলো তরুণ তাকে জড়িয়ে ধরে আছে। আয়রা মুচকি হাসি দিয়ে তরুণের কপালে একটা চুমু দিল। প্লিজ, আমার সাথে এমন করো না। তোমার থেকে দূরে সরিয়ে দিও না। একটু ভালোবাসলে কি এমন হয়? আয়রা আয়রা কিছুক্ষণ তরুণের দিকে তাকিয়ে থেকে তরুণ থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। সূর্যের আলো চোখে পড়ায় ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি জানালার পর্দা সরিয়ে আয়রা বাইরের দিকে তাকিয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। আমি বিছানা থেকে উঠে আয়রার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে কি দেখছো? আমি কি আর দেখবো, প্রকৃতি দেখছি। তুমি চাইলে দেখতে পারো। আয়রা: আমার এইসবে ইন্টারেস্ট নেই। আমি ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আয়রা রুমে নেই। নিচে গিয়ে দেখি সারা বাড়িতে হই হুল্লোড় শুরু হয়ে গেছে। আজকে বৌভাতের অনুষ্ঠান, তাই হয়তো এত হইচই। আমি গিয়ে নিয়নের পাশে বসলাম। তুই কি করছিস? আমি সব কাজের দায়িত্ব আমার উপর, এগুলোই সামলাচ্ছি। নিয়ন: তা বসে বসে থেকে সব হয়ে যাচ্ছে? আমি: আরে না, মোবাইলে কথা বলে সব হয়ে যাচ্ছে। নিয়ন: ও আচ্ছা, চালিয়ে যা। আমি টিভিতে ছাড়তেই কে যেন টিভির লাইন অফ করে দিল। এটা কি হলো? কে অফ করলো টিভির সুইচ? আমি আমি করেছি। ভাবি ভাবি তুমি টিভি অফ করলে কেন? আমি বাড়িতে অনেক কাজ, এখন তোমার বসে থাকার টাইম নেই। ভাবি ভাবি আমার বিয়েরই তো অনুষ্ঠান। আমি এটা কোথায় লেখা আছে তোমার বিয়ে বলে তোমার কোন কিছু করা লাগবে না? ভাবি এখন বৌভাতের কাজও আমার করতে হবে? ভাবি 100 বার করতে হবে। যাও গিয়ে কাজ করো ছোট ভাইটু। তুবা তুমি গিয়ে করলেই তো হয়। দিন দিন ঘরে বসে বসে মোটু হচ্ছিস। আমি নিয়ন আমার কথায় জোরে এসে দিল। ভাইয়া একদম ঠিক বলছো। নিয়ন: ভাইয়া তুই একদম আমাকে এইসব বলবি না। আমি মোটেও মোটু হয়ে যাচ্ছি না। আমি যথেষ্ট পরিমাণ চিকন আছি। আর নিয়ন ভাইয়া তোর চুলে কিন্তু আগুন লাগিয়ে দিব। তাহলে টাক হয়ে যাবি, আমার এত কথা বের হবে না মুখ থেকে। তুবা: আহা, সবাই শান্ত হও। আমি তোমাদের সবার জন্য চা বানিয়ে এনেছি। আয়রা: খুব ভালো কাজ করেছো। আমি তোমাকে এত বলতে কেউ বলেনি। এটা বলেছো হয়তো ক্রিটিসাইজ করে। আয়রা: ওয়াও, আয়রা তোমার ব্রেইন অনেক পরিষ্কার হয়ে গেছে। আমি তুমি পড়ানো বাদ দেওয়ার পরেই আমার ব্রেইনের বাতি জ্বলে উঠেছে। আয়রা: আমি আয়রার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছি। আমি এখন এইসবে ভয় পাই না। সো ভয় দেখিয়ে লাভ নেই। আয়রা আয়রা চলে যেতে যাবে এমন সময় হঠাৎ করে পিছলে খেয়ে পড়ে যেতে যাবে, তার আগে আমি ওর হাত টেনে ধরলাম। আয়রাকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। ওয়াও, ফ্রিতে রোমান্টিক মুভি দেখতেছি। নিয়ন: আমি রাগি লুকে নিয়নের দিকে তাকালাম। নিয়ন চুপ হয়ে বসে আছে।
দেখে চলতে পারো না? খালি জায়গায় পিছিয়ে পড়ে যাচ্ছিলে? আমি মোটেও না। এখানে পানি ছিল, আর আমি পানিতে পা দেওয়ার কারণে পড়ে যাচ্ছিলাম। আয়রা, এই শোনো, তোমাকে না এত পাকামি কেউ করতে বলেনি। দেখে শুনে চলাফেরা করবে। তোমাকে ধরার জন্য সবসময় আমি থাকবো না। আমি আয়রার হাত ছেড়ে নিয়নের পাশে এসে বসলাম। আয়রা মুচকি হাসি দিয়ে চলে গেল। ওফ, ভাইটু, তুই ভাবিকে কি পরিমাণ ভালোবাসি রে। ভাবি পড়ে যাচ্ছিল বলে একদম হিরো স্টাইলে নিজের কাছে টেনে নিয়ে আসলি। তুবা, তবু তোর ঠোঁটে না সুপার গ্লু লাগিয়ে দিব। একদম বেশি কথা বলবি না। যা এখন। আমি খালি বকতে থাকে, কখনো ভালোভাবে কথা বলে না। তুবা তুবা মুখ ভেঙচি কেটে চলে গেল। আচ্ছা তূর্ণ ভাইয়া, আয়রা ভাবিকে তো তুমি আগে থেকেই চিনো? নিয়ন, কুন্দ, কি হয়েছে? আমি এত সুন্দর মেয়ে তোমার কাছে কখনো ভালো লাগেনি? ভাবি তো বলেছে তুমি নাকি পড়াতে গেলেই খালি বকতে। নিয়ন, আয়রা না তোর ভাবি হয়। সুন্দর না অসুন্দর সেটা তোর দেখতে হবে না। আমি ভাবি হোক আর যাই হোক, সুন্দর হলে আমার চোখে তো পড়বেই। নিয়ন, থাপ্পড় দিয়ে তোমার কান ফাটিয়ে ফেলবো। বেশি কথা বলছিস কিন্তু। আমি নিয়ন জোরে হেসে দিল। তোমার যে ভাবিকে নিয়ে চিন্তা আছে সেটা আমি বুঝতে পেরে গেছি। নিয়ন, খুব ভালো কাজ করেছিস। এখন দেখে মন দে। আমি নিয়নের পাশে থেকে উঠে যেই দরজা দিয়ে বের হতে যাবো, কারোর সাথে ধাক্কা লাগলো। তাকিয়ে দেখি এটা আর কি না, পিহু, মানে আমার ফুফাতো বোন। আরে তূর্ণ, আমার কপালটা কি ভালো, এসে তোর সাথে দেখা হয়ে গেল। পিহু, ও ভালো। যা না, সবাই ভিতরে আছে। আমি আমার তো তোকে লাগবে। পিহু, মানে আমি আগে তুই আমাকে এটা বল, তুই কেন আয়রাকে বিয়ে করলি? পিহু, সেটা কি তোকে বলতে হবে? আমি ধুর, তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি। কত চেষ্টা করলাম বিয়েটা ভাঙতে, তবে মামা আর মামি যেভাবে হাল ধরেছিল কিছুই করতে পারলাম না। পিহু, পিহু, তুই তো কতজনকে এমন ভালোবাসিস। তোর তো আসলে চরিত্র বলতেই কিছু নেই। আমি তুই কিন্তু আমাকে অপমান করছিস। পিহু, বুঝতে পারার জন্য ধন্যবাদ। আমি পিহুর সামনে থেকে চলে আসলাম। বিরক্তিকর। রুমে এসে দেখি আয়রা আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। ওগো, আমাকে একটু সাহায্য করবে? আয়রা, হোয়াট? ওইসব ওগো আবার কি? আমি আরে বরকে এইসব বলেই দেখতে হয়। আয়রা, ফাজলামো বাদ দেও। যা করছো চুপচাপ সেটা করো। আমি আমি কিন্তু বলেছিলাম আমাকে হেল্প করার কথা। আয়রা, আমি শুনতে পাই। কি হেল্প সেটা বলো। আমি আমার ব্লাউজের ফিতাটা একটু লাগিয়ে দিবে। আয়রা, আয়রার কথা শুনে কাশি চলে আসল। আহা, আবার কাশি শুরু হলো কেন? আয়রা, আমি এইসব পারবো না। তুবাকে ডেকে নেও। আমি আরে তুবার সাথে ব্যস্ত, ওকে এখন বিরক্ত করা যাবে না। আয়রা, আরে বৌভাত তোমার ওর তো না, ওর এত সাজা লাগবে কি কারণে? আমি ওকে ডেকে দিচ্ছি। আমি একদম না, তুমি লাগিয়ে দিবে। আয়রা, আয়রা, আমি ধমক দিয়ে বললাম। চুপ, কোনো কথা ন। আয়রা, আমি আর কোন উপায় না পেয়ে আয়রার পিছনে গিয়ে দাঁড়ালাম। ব্লাউজের ফিতায় হাত দিতে আমার হাত কাঁপছে। কি হলো, বেঁধে দেও। আয়রা, ব্লাউজে ফিতা লাগানোর কি দরকার, যেটা নিজে বাঁধতে পারো না? আমি ওফ, তুমি বেঁধে দেও তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। আয়রা, আমি আয়রার ব্লাউজের ফিতায় হাত দিতে ওর পিঠে হালকা ছোঁয়া লাগলো। আয়রা কেঁপে উঠল। আয়রা চোখ বন্ধ করে ফেললো। আমি তাড়াতাড়ি ফিতা বেঁধে দূরে এসে দাঁড়ালাম। আয়রা চোখ খুলে দেখে তূর্ণ ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আয়রা মুচকি এসে বলল, ওরে আমার লজ্জাবতী বড়তা,
আয়রা, এই একদম এইসব বলবে না। আমি হয়েছে, তাড়াতাড়ি পায়জামা পাঞ্জাবি পরে রেডি হয়ে নিচে আসো। সব গেস্টরা চলে আসবে তো। আয়রা আয়রা রুম থেকে চলে গেল। আমি রেডি হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আয়রা একটা ছেলের সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। আমি গিয়ে আয়রার পাশে দাঁড়ালাম। যাক, তুমি এসেছো। ও হলো আমার চাচাতো ভাই সোহান। আর সোহান ইনি হলো তোর দুলাভাই, মানে আমার বর। আয়রা, আসসালামু আলাইকুম জিজু। সোহান, ওয়ালাইকুম আসসালামু। আচ্ছা, তুমি কি বিয়েতে আসনি? আমি, না, আমার এক্সাম ছিল তাই আসতে পারিনি। তবে জিজু, আমি কিন্তু আয়রাকে খুব পছন্দ করতাম। আপনার জন্য ওকে আর পেলাম না। সোহান, সোহান মজা করা বাদ দে। আয়রা, সবারই আয়রার দিকে নজর। মনে মনে বললাম। জিজু চুপ করে আছেন যে। সোহান, কিছু না, আসলে আমার একটা কাজ আছে। তোমরা গল্প করো, আমি আসি। আমি আমি বাবার কাছে যেতে যাবো এমন সময় পিহু এসে আমার সামনে দাঁড়ালো। তুই আবার কোথা থেকে এসে হাজির হলি? আমি, দেখ, তুই ওই মেয়েটাকে ছেড়ে দে। নিজের বরের সামনে আরেকটা ছেলের সাথে ওভাবে হেসে কথা বলছে। মেয়েটা একদম ভালো না। পিহু, দেখ পিহু, সোহান হলো আয়রার চাচাতো ভাই। আর আমার আয়রার উপর বিশ্বাস আছে। সো ওদের দুজনের সম্পর্কটা নিয়ে কোন বিক্রিয়া করবি না। আর আয়রাকে খারাপ বলার আগে তুই ভেবে দেখ তুই নিজে কতটা ভালো। আমি আমি পিহুর সামনে থেকে চলে আসলাম। বাবার কাছে এসে বাবাকে বললাম, বাবা, সব ঠিকঠাক আছে তো? আমি, সব ঠিক আছে। বাবা, পূর্ণ, তুই ওইদিকে যা। ওখানে আয়রার মা বাবা আছেন। তুর, আচ্ছা ভাইয়া, আমি যাচ্ছি। আমি আমি ওনাদের দিকে এগিয়ে গেলাম। দুজনকে সালাম করে দাঁড়িয়ে আছি। পড়াতে গিয়ে এমন পাগল করে দিলে আমার মেয়েটাকে, যে একবারে বিয়ে করে ছাড়লো। আয়রার মা, আসলে মানে আন্টি। আমি আয়রার মা আমাকে থামিয়ে বলল, আন্টি কি? মা বলবে। আর শোনো, আমি মজা করে বলেছি। তুমি তো আমাকে আগে থেকেই চিনো, আমি একটু হাসি মজা করতে ভালোবাসি। আয়রার মা, জিয়া, না মানে মা, আমি জানি। আমি, আচ্ছা, আয়রা আবার কোন ঝামেলা করছে না তো? আইয়ুব আয়রার ভাই? না ভাইয়া, আয়রা একদম ঠিকভাবেই আছে। আগের তুলনায় অনেক ভদ্র হয়ে গেছে। আমি আয়রা এসে হাজির। আরে ভাইয়া, তুই তো বোনের শ্বশুর বাড়ি চলে আসলি, কিন্তু নিজের একটা শ্বশুর বাড়ি নেই। আয়রা, আয়রা, তুই আবার শুরু করলি। আইয়ু, প্লিজ ভাইয়া, এবার তো বিয়েটা কর। আয়রা, আরেও এখনো ওর মনের মতো মেয়ে পায়নি। তুর, ভাসুরজি, আপনি তো একে একটু বোঝাতে পারেন। আয়রা, ওকে বুঝিয়ে কাজ নেই। ও বুঝবে না। তুর, আইয়ুর ভাই, বিয়েটা এবার করে ফেলেন। ভাবি, ভাবি, আপনি আর শুরু করেন না। আইয়ু, সবাইকে খাওয়াতে বসানো হলো, আমরা তদারকি করছি। আয়রা এসে আমার পাশে দাঁড়ালো। তুমি খেয়েছো আয়রা? আমি, তুমি না খেলে কি আমি খেতে পারি? আয়রা, আয়রা, এইসব বাদ দেও, খেতে বসো। তুমি তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারো না। আমি, বাহ, এটা তোমার এখনো মনে আছে। আয়রা, মনে থাকবে না কেন? আমি কি পাল্টে গেছি নাকি? আর আমার ভুলে যাওয়ার রোগও নেই। আমি, না, তুমি আর কই পাল্টালে? আগেও বকতে, এখনো বকো। আয়রা, আয়রা একটা চেয়ারে বসে শশা খাচ্ছে। সবাইকে খাওয়ানো শেষ হলে আয়রাকে নিয়ে খেতে বসলাম। খাওয়া শেষ করে বাড়ির ভিতরে চলে আসলাম। আচ্ছা বাবা, আমাদের বাড়িতে কি তুমি আর আয়রা আমাদের সাথে যাবে? আয়রার বাবা, বাবা, আয়রাকে নিয়ে যান। আমার আসলে কাজ আছে। আমি, কিন্তু তোমাদের দুজনকেই যেতে হবে। এটা নিয়ম বাবা।
আয়রার মা। আসলে আমি। আমাকে থামিয়ে মা বলল, তূর্ণ তুই এর আয়রা আজকে যাবি। এটা আমার শেষ কথা। আমি আর কিছু শুনতে চাই না। মা। মা আমার তো জয়েনিং আছে। আমি। আমার বন্ধুরই তো কলেজ। আমি কথা বলে ঠিক করে দিব। বাবা। আমার তো আর কিছু বলার নেই। যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। সন্ধ্যার পরে সবাই বের হলাম আয়রাদের বাড়ির উদ্দেশ্যে। আয়রা গাড়িতে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। হালকা আলোয় মেয়েটাকে অসাধারণ সুন্দর লাগছে। ঘুমন্ত মুখ দেখলে মনে হয় কত শান্ত। আসলে তো একটা পাগলি। কি জিজু? বউকে দেখছেন নাকি? সোহান। পিছনের সিটের থেকে সোহান বলে উঠল, না, মশা দেখতেছিলাম। ও ঘুমিয়ে আছে তো মশা কামড়াতে পারে। তাই মশা জানি না কামড়ায়, তাই ওর দিকে তাকিয়ে পাহারা দিচ্ছি। আমি। আমাদের জিজু কত কেয়ারিং। আমারও জিজুর মতো একটা বর লাগবে। মিশা, এক কাজ কর, তুই না হলে আমাদের জিজুকেই নিয়ে যা। আর আমি না হয় আয়রাকে নিয়ে নিব। সোহান। আমি সোহানের দিকে চোখ রাঙিয়ে দেখালাম। সোহান হাসি দিয়ে বলল, আরে জিজু, আমি তো মজা করছিলাম। সোহান। আমি হাসি দিয়ে বললাম, আমিও মজা করেই তোমার দিকে ওভাবে তাকিয়েছি। আমি। ছেলেটা বেশি চালায়। মনে মনে বললাম। আয়রাদের বাড়িতে পৌঁছে গেলাম। আয়রার রুমে এসে বসে আছি। আয়রা কোথা, তার কোন খবর নেই। আমি আয়রার রুমটা ঘুরে ঘুরে দেখছি। আগে যখন পড়াতে আসতাম তখনও এমন ছিল। এখনো এমন আছে। কিছুই পাল্টায়নি। আয়রার পরের টেবিলে একটা ডায়েরি দেখতে পেলাম। ডায়েরি খুলতেই প্রথম পৃষ্ঠায় দেখলাম আমার নাম লেখা। এক একটা পৃষ্ঠা উল্টাচ্ছি আর পড়ছি। সবগুলো পৃষ্ঠায় আমি যেই সময়টা পড়াতাম তখন কি হতো তা লেখা আছে। লাস্ট পৃষ্ঠায় লেখাটা পড়তে শুরু করলাম। স্যার, আজ আপনি পড়ানো ছেড়ে চলে গেলেন। কি ভাবছেন আমি আপনাকে ভুলে যাব? আয়রা একবার যেটা যেটা পছন্দ করে সেটা পেয়ে চায়। আপনাকেও আমি একদিন পাবো ইনশাআল্লাহ। আর যে কথাটা বলার জন্য রাগ করেছিলেন সেটা আমি একবার না 1000 বার বলবো, আই লাভ ইউ স্যার। আয়রা। ডায়েরিটা বন্ধ করে দিলাম। ডায়েরিটার চারিপাশ ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। কি দেখছো এমন খুঁটে খুঁটে? আয়রা। আয়রাকে দেখে ডায়েরিটা টেবিলে রেখে দিলাম। কিছু না, এমনি ধরেছিলাম। আমি। আমি ভালো করেই জানি তুমি ডায়েরিটা পড়েছো। আয়রা। আয়রা, এত কথা বলো না। আর এভাবে আমাকে এখানে বসিয়ে রাখা মানে কি? আমি তো তোমাকে কি কোলে করে নিয়ে ঘুরে বেড়াবো? আয়রা। তুমি কি আমার সাথে মজা করছো? আমি। না, প্রেমালাপ করছি। আয়রা। আয়রা, একদম বাজে কথা বলবে না। আমি। আচ্ছা, আমাকে একবার ওই নামটাই ডাকো না। আয়রা। কোন নামে? আমি। ভুলে গেছো? আয়রা। ওহ মিস ক্যাডবেরিরও কথা বলছো? আমি। যাক, তাহলে মনে আছে। তবে মিস না মিসেস হবে এখন। আয়রা। এখন তো আর তুমি চকলেট খাও না, তাই ওটা বলে ডাকার কোন দরকার নেই। আমি। কে বলেছে আমি চকলেট খাই না? আমি এখনো চকলেট খাই। আয়রা। এখন তো বুড়ি হয়ে গেছো। বুড়ি বয়সে চকলেট খেতে হয় না আয়রা। আমি। এই তুমি একদম জ্ঞান দিবে না। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আয়রা। আমি এর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি আয়রা বিছানায় শুয়ে আছে। শরীর থেকে খানিকটা শাড়ি সরে গেছে। আমি চোখ সরিয়ে নিলাম। আয়রা শাড়ি ঠিক করে শো। আমি। এখানে কে আছে? আছো তো তুমি। আর তুমি তো আমার স্বামী, তাই না? আয়রা। আয়রা, যা বলেছি সেটা করো। ধমক দিয়ে বললাম। আয়রা শাড়ি ঠিক করে উঠে বসলো। ওফ, তোমাকে নিয়ে আমি ভারী ঝামেলায় পড়েছি। আয়রা।
তুমি ভদ্রভাবে থাকলেই তো পারো। আমি আমি কি শাড়ি খুলে বসেছিলাম নাকি? একটু অগোছালো হয়ে গেছিল। আয়রা। হঠাৎ দরজায় ঢোকার আওয়াজ হলো। বাইরে থেকে আয়রার চাচাতো বোন তুষি বলল, আয়রা জিজুকে নিয়ে তাড়াতাড়ি নিচে আয়, সবাই তোদের জন্য ওয়েট করছে। কত রাত হয়ে গেছে, তুই যা, আমরা আসছি। আয়রা। আয়রা আর আমি নিচে গেলাম। আয়রার মা জামাই আদরের কোন ত্রুটি রাখেনি। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপরে আমি আর আয়রা রুমে চলে আসলাম। আয়রা, একটা কথা বলি। আমি এটা আবার জিজ্ঞাসা করা লাগে নাকি? বলো, কি বলবে? আয়রা। সোহান কি তোমাকে লাইক করে? আমি আমি বলতে পারি না। ওইসব নিয়ে ভাবার আমি টাইমই পাইনি। আমার মন জুড়ে তো শুধু তুমি আছো। আয়রা। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি আমি বিছানার এক পাশে শুয়ে পড়লাম। আয়রা এসে আমার পাশে শুয়ে পড়লো। আয়রা আমার মুখের দিকে তাকিয়ে আছে। ড্রিম লাইটের হালকা আলোতে তা বোঝা যাচ্ছে। আয়রা, তুমি না ঘুমিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? আমি তোমাকে দেখতে দেখতে একসময় ঘুমিয়ে যাব। আয়রা। আমি কিছুক্ষণ আয়রার দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ করতেই সব ঘুম এসে চোখে জড়ো হলো। ঘুমের সাগরে তলিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতে দেখলাম আয়রা বিছানায় বসে চোখ ডলছে। আমি উঠে বসলাম। তোমার ঘুম ভেঙে গেছে? আয়রা। ঘুম না ভাঙলে কি উঠে বসতাম? আমি সব কথার উল্টো উত্তর দেওয়া লাগবে কেন? ভালোভাবে বললেও তো হয়। আর কেবল 6টা বাজে, তার জন্য বললাম। আয়রা। ও, তাহলে আরেকটু ঘুমাই। তা তুমি এত সকালে উঠেছো কেন? আমি একটা বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। আয়রা। কি স্বপ্ন? আমি স্বপ্নের কথা কাউকে বলতে হয় না। আয়রা। আমি আর কিছু না বলে আবার শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। আয়রা উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। আমি কি আবার তূর্ণকে হারিয়ে ফেলবো? কেন এমন স্বপ্ন দেখলাম? আয়রা। আয়রার চোখ দিয়ে এক দু ফোঁটা করে জল গড়িয়ে পড়ছে। আয়রা এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। শীত চলে এসেছে দেখে সূর্যের মুখ এখনো দেখা যাচ্ছে না। বাইরে হালকা আলো ফুটতে শুরু করেছে। আয়রা জানালার পর্দা টেনে বিছানায় এসে তরুণের বুকের উপর শুয়ে পড়ল। তরুণ, প্লিজ আমাকে ছেড়ে আর চলে যাও না। আমি তোমাকে হারাতে চাই না। আয়রা। ঘুম ভাঙতে 9টা বেজে গেছে। ঘুম ভাঙতে দেখলাম আয়রা রুমে নেই। ফ্রেশ হয়ে এসে আয়রা বিছানায় বসে আছে। নিচে চলো, নাস্তা করতে হবে তো। আয়রা। আয়রা। আমি কিছু বলবে? আয়রা। হুম। আমি কি বলবে বলো? আয়রা। আমার আজকে একটু বাইরে যেতে হবে। আমি কেন? আয়রা। তোমাকে কি সব কিছু বলতে হবে? তুমি জাস্ট তোমার বাড়ির সবাইকে একটু বলে দিও। আমি আচ্ছা, ঠিক আছে, যেও। এখন নিচে চলো। আয়রা। আয়রার সাথে নিচে গেলাম। সকালে নাস্তা করে সবার সাথে বসে আছি। বাবা, তুমি নাকি বাইরে যাবে? আয়রার মা। জি মা। তবে সমস্যা নেই, আমি একটু পরেই চলে আসবো। আমি আচ্ছা, যাও। দুপুরে তোমার সব পছন্দের রান্না করেছি, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আয়রা মা। আচ্ছা, আমার সমস্যা নেই। আমি আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হয়ে একটা শপিং মলে গেলাম। আয়রাদের বাড়ির সবার জন্য জামা কাপড় কিনলাম। আমার মা আসার আগে আমাদের এই আদেশ দিয়েছে, পাগল না করলে আমার খবর আছে। কেনাকাটা শেষ করে একটা কসমেটিকের দোকানে গেলাম। আয়রার জন্য কতগুলো কানের ঝুমকো, হাতের চুড়ি আর আংটি কিনলাম। এগুলো আয়রার অনেক পছন্দের। শপিং করা শেষ হলে আয়রাদের বাড়িতে গেলাম। তোমার হাতে এগুলো কি? আয়রা। সবার জন্য গিফট কিনে আনছি। আমি এগুলোর কি দরকার ছিল তূর্ণ? আয়ুব। কেন, আমি তো কিনতেই পারি, তাই না? আমি
আমি সবার জিনিস সবাইকে দিয়ে দিলাম। তবে আয়রার প্যাকেট নিয়ে রুমে চলে আসলাম। কি রে আয়রা, তোকে তো কিছু দিল না? সোহান: না দিলে নাই, সেটা তোর দেখা লাগবে না। আয়রা: আয়রা রুমে এসে দেখে তরুণ দাঁড়িয়ে আছে, আর বিছানায় অনেকগুলো শপিং ব্যাগ। এগুলো কার? আয়রা: আমি আয়রার দিকে তাকালাম। আমার প্রাক্তন প্রেমিকার জন্য। আমি: হুম, বউয়ের জন্য কিছু না এনে প্রাক্তন প্রেমিকার জন্যই এনো। আয়রা: আয়রা রুম থেকে বের হতে যাবে, আমি ওর হাত টেনে রুমের ভিতরে নিয়ে আসলাম। তারপরে দরজা লাগিয়ে দিলাম। আগে ব্যাগগুলো খুলে দেখো, তারপরে না হয় যেও। আমি: এগুলো তো আমার না, আমি কেন খুলবো? আয়রা: বেশি কথা না বলে যা বলেছি সেটা করো। আমি: আয়রা শপিং ব্যাগগুলো একটা একটা করে খুলে দেখছে। প্রথম ব্যাগটা একটা নীল শাড়ি, দ্বিতীয় ব্যাগে দুইটা থ্রি পিস, তৃতীয় ব্যাগে কসমেটিক, চতুর্থ ব্যাগে চুম্বক, চুড়ি আর আংটি। এগুলো দেখে আয়রার মুখে হাসি ফুটলো। আয়রা হাসি দিয়ে আমার দিকে তাকালো। এখনো তো আরেকটা ব্যাগ আছে, ওটা তো খুলো। আমি: আয়রা ব্যাগটা হাতে নিয়ে খুলে দেখে ব্যাগটার মধ্যে চকলেট ভর্তি। আয়রা খুশিতে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ আমার সোনা বড়তা। আয়রা: আয়রার গলা ছাড়ো, গলায় কেউ এভাবে ঝুলে নাকি? আমি: আয়রা আমার গালে একটা চুমু দিয়ে চকলেট নিয়ে বিছানায় বসে পড়ল। আয়রা, তুমি কি এখন চকলেট খাবে? আমি: খাবো না তো কি করবো? আয়রা: এই দুপুরবেলা একদম চকলেট খাবে না। নিচে চলো, আন্টি না মানে মা মনে হয় খাবার রেডি করে বসে আছে। আমি আয়রাকে টানতে টানতে নিচে গেলাম। তূর্ণ, ওকে যে এভাবে টেনে আনলে? আইয়ু: আরে ভাইয়া, এই দুপুর টাইমে চকলেট খেতে বসে, তাই টেনে নিয়ে আসলাম। আমি: আইয়ুব আয়রার মাথায় আস্তে করে একটা থাপ্পড় মেরে বলল, তুই এখনো পাগলি রয়ে গেলি। আইয়ুব: আমি না হলে পাগলি, কিন্তু তুই তো পাগল। এত বুড়ো হয়ে গেলি তারপরেও বিয়ে করতে নারাজ। 2 দিন পরে পাত্রীও পাবি না। আয়রা: না পেলে সবচেয়ে ভালো হবে। আইয়ুব: ধুর, তোকে কোন কিছু বলে লাভ নেই ভাইয়া। আয়রা: সবাই দুপুরের খাবার খেয়ে নিলাম। এভাবে 3 দিন কেটে গেল। আজকে আমাদের বাড়িতে যাব। আয়রা, তোমার সাজা শেষ? আমি: একদম, চলো মাইবরজি। আয়রা: আয়রাদের বাড়ির সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাড়িতে এসে বিছানায় শুয়ে আছি। আয়রা রুমে নেই। হঠাৎ চোখটা লেগে গেল। বুকে ভার অনুভব হওয়ায় চোখ খুললাম। তাকিয়ে দেখি পিহু আমার বুকে মাথা দিয়ে আছে। পিহুকে আমার থেকে দূরে সরিয়ে উঠে দাঁড়ালাম। এগুলো কি পিহু? তুই আমার রুমে কেন এসেছিস? আমি: কেন আমি তোর রুমে আসতে পারি না বুঝি? পিহু: অবশ্যই আসতে পারিস, তবে এইসব অসভ্যতা করতে না। এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যা। আমি: তুই এমন কেন করিস আমার সাথে? পিহু: তুই যেটা করিস সেটা কিন্তু ভালো না। সো কথা না বাড়িয়ে এই রুম থেকে চলে যা। আমি: পিহু রুম থেকে বের হয়ে গেল। এর মধ্যেই আয়রা রুমে আসলো। পিহু আয়রাকে দেখে চোখ রাঙিয়ে চলে গেল। আয়রা এসে আমার পাশে বসলো। আচ্ছা পিহু আপু আমার সাথে কথা বলে না কেন? আর আমাকে দেখলেই চোখ রাঙিয়ে চলে যায়। আয়রা: তুমি যে ওর কত বড় ক্ষতি করেছো তা তো তুমি জানোই না। আমি: আমি আবার ওনার কি ক্ষতি করলাম? আয়রা: থাক, ওইসব নিয়ে ভাবতে হবে না। আর শোনো, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো। আমি: আগে তুমি নিচে চলো, আমার শ্বশুর মশাই তোমাকে নিচে ডাকছে। আয়রা: আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। আমি: আয়রা রুম থেকে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। বাবা সোফায় বসে আছে। বাবার পাশে গিয়ে বসলাম। বাবা ডাকছিলি কেন? আমি: তুই কালকে দিয়ে জয়েন করিস। আমি আজমলকে, ভার্সিটির প্রিন্সিপাল, সবটা বলে দিয়েছি। বাবা: আচ্ছা ঠিক আছে।
আর তোমাকে ধন্যবাদ এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। আমি হয়েছে, বাবাকে এত ধন্যবাদ দেওয়া লাগবে না। বাবা। আয়রা এসে আমাকে আর বাবাকে চা দিল। বাবা, আমি একটা কথা বলতে চাই। আয়রা। বলো মা। বাবা, আমি কালকে দিয়ে ভার্সিটিতে যেতে চাই। আয়রা। এটা আবার আমাকে বলা লাগে? নিশ্চয়ই যাবে তুমি। বাবা। কিন্তু। আয়রা। মা এসে আয়রাকে থামিয়ে বলল, তুমি আমাকে নিয়ে ভয় পাচ্ছ বৌমা? মা। আয়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা আয়রার মাথায় হাত দিয়ে বলল, মা, আমি তোমাকে কিছু বলবো না। আর আমিও চাই তুমি তোমার পড়াশোনা শেষ করো। মা। আয়রা হাসি দিয়ে মাকে জড়িয়ে ধরল। মাও আয়রাকে জড়িয়ে ধরল। বাবা বিড়বিড় করে আমাকে বলছে, যাক, শাশুড়ি বৌমার মিল হয়ে গেছে। বাবা। আমি বাবার কথায় এসে দিলাম। তুবা নিচে এসে বলল, খালি বৌমাকে আদর করলে হবে? মেয়েকে তো করতে হবে। আর ভাবি, শাশুড়িকে খালি আদর করছো যে একমাত্র ননদটাকে একটু আদর করবে না? তুবা। আয়রা আর মা একসাথে হাত বাড়িয়ে দিল। তুবা গিয়ে আয়রা আর মাকে জড়িয়ে ধরল। বাবা, এখানে লেডিস গ্রুপ হাত চলছে, চলো আমরা এখান থেকে চলে যাই। আমি। বাবা আর আমি স্টাডি রুমে চলে আসলাম। বাবা, বিজনেস একা সামলাতে কি তোমার কষ্ট হচ্ছে? আমি। কষ্ট হলে কি আর করব? তুই তো টিচার মানুষ, তুই আর কিভাবে বিজনেস সামলাবি? বাবা। বাবা, আমি তোমার বিজনেস ও সামলাবো আর চাকরিও করব। সো প্যারা নাই, চিল। আমি। থাপ্পড় দিব তোমাকে? আমি কি তোমার বন্ধু হই নাকি যে আমার সামনে দাঁড়িয়ে বলছো প্যারা নাই, চিল? বাবা। বন্ধু না তো কি হয়েছে বাবা? তো আমি। বাবা আমাকে জড়িয়ে ধরলো। আমি, আয়রা আর তুবা বসে বসে আড্ডা দিচ্ছি। নিয়ন এসে হাজির। আচ্ছা, পিহু আপু কোথায়? নিয়ন। পিহু আপু চলে গেছে। তুবা। আমার একটু আপুর সাথে দরকার ছিল। নিয়ন। কি দরকার তোর পিহুর সাথে? আমি। আরে, আমার থেকে 1,000 টাকা ধার নিয়েছিল, এখনো দেয়নি। আমাকে এমনি বাবা টাকা দেয় না, তারপরে উনি আবার আমারটা নিয়ে গেছে। নিয়ন। পিহু তোর থেকে টাকা নিয়েছে, তুই আবার সেটা পাওয়ার আশা করছিস? ও জীবনে তোর টাকা ফেরত দিবে না। আমি। ধুর, এখন বাবাও আমাকে টাকা দিবে না। নিয়ন। তোকে টাকা দিবেই বা কেন? তুই যা অভদ্র ছেলে, টাকা পেলেই তো সিগারেট খেয়ে শেষ করিস। তুবা। তুবা, তুই সব ব্যাপারে নাক গলাবি না, তাহলে কিন্তু তোর খবর আছে। আর তোকে কে বলছে আমি সিগারেট খাই? নিয়ন। তোর বন্ধু পাচু। তুবা। পাচুটা আবার কে তুবা? আয়রা। আরে ভাবি, পাচু হলো নিয়ন ভাইয়ের মোটু বন্ধু, দেখতে অনেক কিউট। তুবা। হ্যাঁ, তোর সাথে খুব ভালো মানাবে। নিয়ন। ভাইয়া, দেখছিস আমাকে কি বলছে? তুই তারপরে চুপ করে বসে আছিস। তুবা। তোদের এইসব ঝগড়া দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তোদের যে রাগ করেও কাজ হয় না সেটা আমি বুঝে গেছি। সো কন্টিনিউ করতে থাক। আমি। হ্যাঁ, নিজেদের ঝগড়াটে অন্যদের ঝগড়া তো ভালোই লাগবে। আয়রা। আয়রা, তুমি কিন্তু বেশি কথা বলছো। আমি। আমি মোটেও বেশি বলছি না, তুমি যেটা সেটাই বললাম। আয়রা। শান্তি, শান্তি। তোমরা দুজনে আর ঝগড়া শুরু করো না। নিয়ন। এই তুবা, যা তো আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। আমি। একটা মানুষের দিনের মধ্যে কবার চা খাওয়া লাগে? আয়রা। 100 বার লাগে, তোমার কোন সমস্যা? আমি। আয়রা আর কিছু না বলে মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে আছে। তুবা চা বানাতে যাবে তখন নিয়ন বলল, এই বলি আমার জন্য 1 কাপ বানিয়ে আনিস। নিয়ন। সবাই চা পাবে, শুধু তুই পাবি না, কারণ তুই আমাকে আবুলি বলেছিস। তুবা। তুবার রান্নাঘরে চলে গেল। আয়রা উঠে তুবার পিছু পিছু গেল। ভাইয়া, তোকে একটা কথা বলি। নিয়ন। বল, কি বলবি? আমি। আমি না, আসলে তু। নিয়ন।
নিয়ন এইটুকু বলে চুপ হয়ে গেল। কি হলো পুরোটা বল। আমি। না মানে, নিয়ন। হয়েছে আমিই বলছি। তুই আমাকে এটাই বলবি যে তুই তুবাকে ভালোবাসিস, তাই না? আমি। নিয়ন ভয়ে মাথা নিচু করে বসে আছে। আমি মুচকি হেসে দিলাম। আমি এটা আগে থেকেই জানি। আর শোন, আগে পড়াশোনা শেষ কর, তারপরে এগুলো নিয়ে ভাববি। এখনই এইসব নিয়ে পাগল হয়ে যাস না, তাহলে কিছুই হবে না। আর তোর যদি কোন যোগ্যতা না থাকে তাহলে কোন মেয়ে তোকে বিয়ে করবে না। কারণ মেয়েটা রাজি থাকলেও তার বাবা মা একটা বেকার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হবে না। তুবাও এর ব্যতিক্রম না। আর মাকে তো ভালো করেই চিনিস। আমি। ভাইয়া, তুমি আমাকে খুব ভালো একটা মোটিভেশন কথা বললে। এখন থেকে এটা আমি মাথায় রেখে চলবো। নিয়ন। এই না হলে আমার ভাই। আমি। আয়রা আর তুবা জানিয়ে আসলো। আচ্ছা, চাচু আর চাচিকে দেখছি না কেন? নিয়ন। আরে তারা হলো রোমান্টিক কাপল। তারা দুজনে কফি খেতে কফি শপে গেছে। আর তোমার ভাইকে দেখো বসে বসে চা খেয়ে যাচ্ছে। বউকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে নেই। আয়রা। আয়রা, আজ তো তোমাদের বাড়ি থেকে আসলে এখন আবার বাইরে ঘুরতে যাওয়ার এনার্জি আছে তোমার? আমি। আমি কি তোমার মতো বুড়ো নাকি যে এনার্জি থাকবে না? আয়রা। ভাবি, এটা কিন্তু তুমি ঠিক বললে না। তূর্ণ ভাইয়ের কিন্তু মোটেও বুড়ো না। নিয়ন। আরে যে নিজেই বুড়ি সে আবার আরেকজনকে কি বুড়ো বলবে? আমি। আয়রা আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। আমি আর কিছু বললাম না। মা বাবা বাড়িতে চলে আসলো। তারপরে সবাই রাতের খাবার খেয়ে নিলাম। রুমে এসে সোফায় বসে বই পড়ছি। আয়রা এসে আমার হাত থেকে বইটা কেড়ে নিল। এগুলো কি আয়রা? আমি। আয়রা আমার কথার কোন উত্তর না দিয়ে আমার কোলে উঠে বসলো। কি করছো তুমি? আমি। আয়রা আমার ঠোঁটে হাত দিয়ে বলল, চুপ। আয়রা। আয়রা আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট এক করে দিল। কি থেকে কি হয়ে গেল আমি বুঝে উঠতে পারলাম না। আয়রাকে আমার থেকে ছাড়িয়ে সোফার উপর ফেলে দিলাম। আয়রা সোফায় বসে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আয়নার সামনে গিয়ে দেখি ঠোঁটে লিপস্টিক লেগে আছে। এগুলো কি আয়রা? এই টাইপের বাদরামো আমার সাথে করবে না। জাস্ট ডিসকাসিং। আমি। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখলাম আয়রা রুমে নেই। ওর কথা মাথায় না নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। নিচে নেমে আয়রাকে চারিদিকে কোথায় দেখতে পেলাম না। ব্রেকফাস্ট করে মাকে জিজ্ঞাসা করলাম, মা, আয়রা কোথায়? আমি। ও তো কলেজে চলে গেল, তুই নিচে নামার একটু আগে। মা। ও আচ্ছা। আমি। যাক, পড়াশোনার দিকে খেয়াল আছে। মনে মনে বললাম। বাড়ি থেকে বের হয়ে কলেজে গেলাম। প্রিন্সিপালের রুমে গিয়ে সব কাজ শেষ করে আমার ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে তো অবাক হয়ে গেছি। যেই ক্লাসে আমার পড়াতে হবে সেই ক্লাসে আয়রা বসে আছে। এটা ভেবে ভালো লাগছে ওকে টাইট করতে পারবো। ক্লাসে ঢোকার সাথে সাথে সব স্টুডেন্টগুলো দাঁড়িয়ে সালাম দিল। আমিও সালামের উত্তর দিলাম। সবাই বসে পড়েছে, তবে আয়রা হা হয়ে দাঁড়িয়ে আছে। আয়রা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে এটা তূর্ণ। তূর্ণ ওদের ক্লাসের টিচার। আমি আয়রাকে উদ্দেশ্য করে বললাম, তুমি এমন স্টুপিডের মতো দাঁড়িয়ে আছো কেন? আমি। আয়রা কিছু না বলে বসে পড়ল। আমি এক এক করে সবার পরিচয় জানলাম। যখন আয়রার সময় তখন আয়রা বলল, আমার পরিচয় কি দিতে হবে? আয়রা। কেন, তুমি কি মিনিস্টারের মেয়ে? আমি। আমার কথায় ক্লাসে সবাই এসে দিল। আয়রা রাগি লুকে আমার দিকে তাকিয়ে আছে। সাইলেন্ট। এটা হাসাহাসি করার জায়গা না। ধমক দিয়ে বললাম। সম্পূর্ণ ক্লাস নিশ্চুপ হয়ে গেল। আমি আয়রার দিকে তাকালাম। বলো তোমার পরিচয়। আমি। আমার নাম আয়রা। আয়রা। ওকে বসো। আমি। পরিচয় পারলে শেষ হলে আমি বললাম,
আমি হলাম তরুণ চৌধুরী, তোমাদের ইংরেজি টিচার। তবে আমার মোটামুটি সব বিষয়েই জ্ঞান আছে। সো ক্লাস স্টার্ট করা যাক। আমি ক্লাস শুরু করলাম। এক একটা টপিক বুঝাচ্ছি। আয়রা চুপ হয়ে বসে আছে। তার মাথায় কাজই করছে না কিছু। ধুর, ও আবার আমার স্যার হয়ে গেল। আয়রা মনে মনে বলল। আয়রা তার পাশে থেকে কানাকানির আওয়াজ পাচ্ছে। এক একটা মেয়ে বলছে, ওফ, স্যারটা কি হ্যান্ডসাম রে। মাইশা আসলেই একদম কিউটের ডিব্বা। নিধি তার সাথে আবার পরেছে ব্ল্যাক শার্ট। চৌকি সরাতে পারছি না। আশা আয়রা এগুলো শুনে রাগে ঢোল হয়েছে। আয়রার পাশে বসা তার বান্ধবী তার কানে কানে বলল, আয়রা এটা তো তূর্ণ ভাইয়া না, এখন স্যার হবে। মানে তোর বর। মাহি আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। ক্লাস করাতে আসছিস ভালো কথা, এত সেজে আসার কি দরকার? আয়রা তুই জানতি না যে তূর্ণ ভাইয়া আমাদের স্যার? মাহি আরে না, আমি তো এখনই জানলাম। আরও মেবি জানতো না, কারণ ওকে তো আমি বলি নাই আমি কোন কলেজে পড়ি। আয়রা ও বুঝতে পেরেছি। মাহি আচ্ছা, এত আওয়াজ আসছে কোথা থেকে? ক্লাস করতে ভালো না লাগলে বের হয়ে যাবে। তবে কথা বলে কেউ ক্লাসের পরিবেশ নষ্ট করবে না। আমি এত সুন্দর, তবে কি রাগি দেখ। মাইশা ইস, স্যারকে যদি একটা কিস করতে পারতাম। নিধি আয়রা আর শুনতে পারল না। আয়রা উঠে দাঁড়িয়ে বলল, স্যার। জোরে চিল্লিয়ে বলল, হোয়াট ইজ রং উইথ ইউ? তুমি ক্লাসে এভাবে চিল্লাচ্ছ কেন? আমি স্যার, আমার মাথা ব্যথা করছে, আমি ক্লাসটা করতে পারবো না। আয়রা তাহলে এইসব রোগা বালাই নিয়ে কলেজে আসার কি দরকার? না আসলেই তো হয়। ধমক দিয়ে বললাম, ওকে আর আসবো না। আয়রা আয়রা চোখ রাঙিয়ে ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। আমি মেবি একটু বেশি বলে ফেলেছি আয়রাকে। মনে মনে বললাম। ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে দেখি আয়রা ক্যাম্পাসের কর্নারের একটা গাছের নিচে বসে আছে। আমি আর ওর কাছে না গিয়ে আমার কেবিনে চলে আসলাম। একটু পরে দেখি আয়রা আমার কেবিনে এসে হাজির। আয়রা, তুমি এখানে কি করছো? আমি তুমি যে এই কলেজে জয়েন করবে আমাকে তা আগে বলনি কেন? আয়রা কেন তোমাকে বলে জয়েন করতে হবে? আর শোনো, আমি জানতাম না যে তুমি এই কলেজে পড়ো। যদি জানতাম তুমি এই কলেজে পড়ো তাহলে আমি এইটুকু বলে থেমে গেলাম। তাহলে তুমি কি? আয়রা আরো আগেই জয়েন করতাম। আমি আমি কেবিন থেকে বের হয়ে চলে আসলাম। আয়রা কোমরে হাত দিয়ে চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে। কেবিন থেকে বের হতে একটা মেয়ের সামনাসামনি পড়লাম। হাই, আমি এনি, এই কলেজের ম্যাডাম। এনি? ও আচ্ছা। আর আমি তূর্ণ। আমি আমি জানি তোমার বিষয়ে সবটা। তোমাকে দেখেছি করিডোর দিয়ে ক্লাসে যেতে। ক্লাসের টাইম হয়ে গেছিল তাই আর ডাকিনি। ও সরি, আমি আপনাকে তুমি বলে ফেললাম। এনি? ইটস ওকে। আমি আমি এনির সামনে থেকে চলে আসলাম। ভাব দেখালো মনে হয়। দেখাকে একদিন না একদিন তো আমার জালে ফাঁসাবেই। এনি আয়রা আড়াল থেকে এনির কথাগুলো শুনতে পেল। এতক্ষণ ছিল স্টুডেন্ট, আর এখন ম্যাডাম ও পিছনে লেগে গেছে। আর এই ম্যাডামের চরিত্র একটুও ভালো না। সুন্দর স্যার দেখলেই পাগল হয়ে যায়। না, কালকে থেকে তরুণকে সংসারে পাঠাবো। জানি ওর দিকে কে না তাকায়। আয়রা আয়রা কলেজ থেকে বেরিয়ে বাড়িতে চলে গেল। কি রে মা, তুই এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে আসলি যে? মা আয়রা কলেজের সব কথা তূর্ণ রমাকে বলল। আরে মা, তুই চিন্তা করিস না, তূর্ণ ওরকম ছেলেই না। মা জানি মা আমি, তবে মন বদলাতে কতক্ষণ? এতগুলো মেয়ের পিছনে লেগে থাকলে তোর মন বাইরেও যেতে পারে। আয়রা সব ক্লাস করি কলেজ থেকে বের হওয়ার আগে চারিদিকে একবার চোখ বুলালাম।
তবে আয়রাকে কোথাও দেখতে পাচ্ছি না। তাই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি আয়রা টিভিতে কার্টুন দেখছে আর চকলেট খাচ্ছে। আমি আয়রার সামনে গিয়ে দাঁড়ালাম। আরে সামনে কেন আসলে? সরো, না হলে কার্টুন দেখতে পারবো না। আয়রা। আমি কিছুটা সরে দাঁড়ালাম। কলেজ বাদ দিয়ে এখানে বসে কার্টুন দেখা হচ্ছে? আমি। তুমিই তো বললে যার ক্লাস করতে ভালো লাগবে না সে যেন বেরিয়ে যায়। আয়রা। তাই বলে তুমি বেরিয়ে আসবে? আমি। আমি তার জন্য বেরিয়ে আসিনি। সব মেয়েরা তোমাকে নিয়ে কানাকানি করছিল তাই রাগ উঠে গেছিল। তাই বের হলে চলে এসেছি। আয়রা। কি কানাকানি করছিস? আমি। এই যে তুমি নাকি হ্যান্ডসাম, কিউট, তারপরে তোমার কিস করবে। আয়রা। আমি আয়রার কথা শুনে হেসে দিলাম। আমার মাথায় ঢুকিয়ে বললাম, যা বলেছে ঠিকই তো বলেছে, তাই না? আমি। এটা যদি ড্রয়িং রুম না হতো তোকে ঠিক ভুল বুঝিয়ে দিতাম। আয়রা। আয়রা একটা তুই তুকারি করবে না। আমি। যাও তো এখান থেকে। আমি তোমার সাথে কথা বলবো না। আয়রা। বেঁচে গেলাম তাহলে। আমি। আমি রুমে চলে আসলাম। আয়রা মুখ গোমড়া করে বসে আছে। তুবা এসে দেখলো আয়রা মন খারাপ করে বসে আছে। তুবা এসে আয়রা পাশে বসলো। কি হয়েছে ভাবি? তুবা। তোমার ভাই আমি ওর সাথে কথা না বলে বেঁচে যায়। আয়রা। কেন, কি বলেছে ভাইয়া? তুবা। আমি বলেছি আমি তোমার সাথে কথা বলবো না। আরও বললো তাহলে বেঁচে গেলাম। আয়রা। ভাইয়া তো এটা একদম ঠিক বলেনি। আজকে ভাইয়ের খবর আছে। ভাবি মন খারাপ করে দেখো না ওকে। আমি ফ্রেশ হয়ে আসছি। তুবা। ওকে যাও। আয়রা। তুবা ওর রুমের দিকে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে এসে দেখি আয়রা বিছানায় শুয়ে আছে। আয়রা, কি হয়েছে তোমার? আমি। আয়রা নিশ্চুপ। আমি আবার বললাম, কি হয়েছে বলবে তো? আমি। একজন তো একটু আগে বলেছে আমি কথা না বললে নাকি বেঁচে যায়। আয়রা। আমি মুচকি হেসে দিলাম। আসলেই তাহলে কানের পোকাগুলো আর নড়বে না। আমি। আয়রা উঠে বসে আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। আয়রা কিছুক্ষণ রাগি লুকে তাকিয়ে থেকে হেসে দিল। তবে হাসি দেখে মনে হচ্ছে মাথায় কোনো দুষ্ট বুদ্ধি এঁটেছে। আয়রা বিছানা থেকে নেমে আমার সামনে দাঁড়ালো। বরজি। সুর করে ডাক দিল আয়রা। এত মধুর সুরে ডাকছ? কি ব্যাপার আয়রা? আমি। ওয়েট। আয়রা। আয়রা হেঁটে ড্রেসিং টেবিলের সামনে গেল। সেখান থেকে তেলের বোতল নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমার সোনা বড়তা, একটু সোফায় বসো তো। আয়রা। আমি কেন সোফায় বসবো? আর এই দুপুর টাইমে তুমি কার মাথায় তেল দিবে? আমি। এখানে তো তুমি আছো আর আমি আছি। আর আমি নিজের মাথায় একা তেল দিতে পারি না। আমাকে তো বাবা মা দিয়ে দেয়। আর এখন আমি এই তেল তোমার মাথায় দিব? আয়রা। হোয়াট? তুমি কি পাগল হয়ে গেছো? আমি এই তেল টেল দিই না। আমি। তা তুমি কি দেও? আয়রা। জেল দিই। আমি। ইস, ওগুলো দিলে বুড়ো হওয়ার আগে চুল পড়ে যাবে। চুলের জন্য তেলের খুব প্রয়োজন, সো তোমার এখন তেল দিতে হবে। আয়রা। আমি তেল দিব না। আমি। কে শুনে কার কথা? আয়রা আমাকে জোর করে নিয়ে সোফায় বসালো। তারপরে এক কাঠটি তেল আমার মাথায় দিয়ে দিল। আয়রা, এত তেল দিচ্ছ কেন? বেয়ে বেয়ে তেল পড়বে। আমি। গাল বেয়ে তেল পড়লে তোমাকে অনেক কিউট লাগবে। আয়রা। আমি বুঝতে পারলাম আয়রা কেন এগুলো করছে। ওর মাথা থেকে কলেজের মেয়েগুলোর কথা এখনো বের হয়নি। আমি আয়রার হাত থেকে জোর থেকে তেলের বোতল নিয়ে রেখে দিলাম। দেখো আয়রা, কারো কথায় কান দিয়ে এমন পাগলামো করো না। আমি। তোমার কলেজে এত সেজে যেতে হবে কেন? তোমার সৌন্দর্য শুধু আমি দেখবো আর কেউ না। আয়রা। আয়রা, এই কথাগুলো আমি বললে ঠিক হতো। আমি। তুমি বলবে কিভাবে?
আমি একদম নর্মাল ভাবে কলেজে যাই, সো তোমার বলার মুখ নেই। আর কালকে এত তেল ভর্তি মাথা নিয়েই কলেজে যাবে? আয়রা, আমি মুচকি হাসি দিয়ে বললাম, ইউ নো, কালকে না শুক্রবার, সো কাল কলেজ নেই। আমি। আয়রা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, মনে হয় রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আমি আয়রার একটা হাত ধরলাম। অনেক বেলা হয়ে গেছে আয়রা, প্রচুর ক্ষুধা পেয়েছে, তো এখন খেতে চলো। আমি রুম থেকে বের হতে যেয়ে থেমে গেলাম। আয়রার হাতটা ছেড়ে পকেট থেকে রুমাল বের করে কপালটা মুছে নিলাম। ডিসকাস্টিং, তেলগুলো বেয়ে বেয়ে পড়ছে। আমি আয়রার দিকে তাকিয়ে দেখি মুখে হাত দিয়ে হাসছে। আর হাসা লাগবে না, নিচে চলো। আমি আমি নিচে চলে আসলাম। আয়রা আমার পিছু পিছু আসলো। আমি এসে চেয়ার টেনে খাবার টেবিলে বসলাম। আয়রাও আমার পাশে চেয়ারে এসে বসলো। সবাই আমার মুখের দিকে হা হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে, তোমরা এমন অদ্ভুতভাবে তাকিয়ে আছো কেন? আমি তুবা জোরে হেসে বলল, ভাইয়া তোকে না একদম কার্টুনের মতো লাগছে। তুবা তুবার কথায় আয়রা জোরে হেসে দিল। চুপ, একদম হাসবে না কেউ। আমি ধমক দিয়ে বললাম, তা তোর না তুই এমন তেল দিয়েছিস কেন মাথায়? তোর ভাইয়া যেন না একটা পেতনিকে যে বিয়ে করে এনেছি, সেই এভাবে তেল দিয়ে দিয়েছে। আমি ভালোই তো করেছে, চুলগুলো ফ্যাকাশে হয়ে গেছিল। আয়রা, মা তুই একদম ঠিক করেছিস। মা মা তুমিও ওর দলে চলে গেলে? আমি ভালো কাজ করলে সেটার প্রশংসা করতে হয় মা। হ্যাঁ, সে তো সব ভালো কাজই করে, একদম গুণী গুণবতী। আয়রার দিকে তাকিয়ে বললাম, আমি জানি তুমি এটা ঠিক করে বলেছ, তবে সমস্যা নেই, প্রশংসা তো করেছ। আয়রা আয়রা প্লিজ একটু কম কথা বলো তুমি। আমি আমি কম কথা বলতে পারবো না। আয়রা, হয়েছে, এখন দুজনে থামো আর খাবারটা খাও, সব ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ভাবি আমি আর কিছু না বলে খাওয়া মন দিলাম। খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। বিছানায় বসে আছি, শুতেও পারছি না। বালিশে মাথা রাখলেই একদম তেলে লেপটে যাচ্ছে বালিশ। শীত না পড়লে এতক্ষণে গোসল করে চলে আসতাম, তবে যা শীত পড়েছে একবারই গোসল করি বাধ্য হয়ে, তারপরে আবার দুইবার। আয়রা নাচতে নাচতে রুমে এসে আমার পাশে বসলো। এই তুমি কি করেছো? আয়রা, কি করেছি আমি? আমি বালিশটা তো তেল দিয়ে ভরিয়ে ফেলেছো। আয়রা, এইসব তোমার জন্যই হয়েছে, অসহ্য লাগছে একদম। আমি ওয়েট, আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। আয়রা আয়রা বিছানা থেকে উঠে একটা তোয়ালে এনে আমার বালিশের উপর দিয়ে দিল। নিউ, এবার শুতে পারো। আয়রা আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম। এত পড়াশোনা করে কি লাভ হলো? এই সাধারণ বিষয়টা মাথায় আসলো না। আয়রা আয়রা কথাটা বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি চোখ বন্ধ করতেই ঘুমিয়ে গেলাম। অনেক সকালে উঠার কারণে এমন হয়েছে। ঘুম ভাঙলো আয়রা ডাকে। ঘুম ভাঙতে দেখি আয়রা সেজে গুজে আমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি এমন সেজেছ কিসের জন্য? আমি আমরা ঘুরতে যাব। আয়রা কোথায় ঘুরতে যাব? আমি আমরা বাড়ির সবাই মিলে বাইরে ঘুরতে যাব, আর রাতে একদম বাইরে থেকে খেয়ে আসবো। আয়রা আমি এমন মাথা ভর্তি তেল নিয়ে কোথাও যাব না। আমি আরে তুমি মাথায় একটা টুপি পরে নিবে, তাহলেই তো হলো। এখন তো শীতের সময় পড়লে সমস্যা নেই। আয়রা আমি টুপি পরি না, ওইসব মুখ গলা একসাথে মানকি টুপি পরে আমি যেতে পারবো না, আমার বিরক্ত লাগে। আমি আরে পাগল, ওই টুপি ছাড়া কি আর টুপি নেই নাকি? আমি তোমাকে স্টাইলিশ টুপি দিচ্ছি। আয়রা আমি আর কিছু বললাম না। এই মেয়ে যা বক বক করতে পারে, এর সাথে আমি পারবো না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি আয়রা বসে বসে সেলফি তুলছে।
এই তুমি এসেছো, চলো আমরা দুজনে একসাথে একটা সেলফি তুলি। আয়রা আয়রা আমার গলা জড়িয়ে ধরে কতগুলো সেলফি তুললো। এই সেলফি তোলার সময় একটু হাসতে হয়। আর তুমি মুখটা গোমরা করে রেখেছো কেন? আয়রা আয়রা তোমার সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। আর টুপি কই দেও। আমি আয়রা আমার হাতে একটা টুপি দিল। টুপিটা মাথায় পরে নিলাম। স্টাইলিশই আছে। এই ক্যাপের নাম জানো তুমি? আয়রা জানি, এটা হলো ওলেন ক্যাপ। আর আমার আছেও। সো বেশি কথা না বলে চলো এখন। আমি প্রথমত ভাব দেখালে চিনি না। আয়রা আয়রা হনহন করে হেঁটে রুম থেকে চলে গেল। আমিও একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে নিচে গেলাম। সবাই হাজির, তবে মা বাবা নেই। বাবা আর মা কই? আমি বাবা আর মা যাবে না ট্যুর। কেন? আমি ওনারা ওনাদের প্রিয় জায়গাতে কফি খেতে যাবে। জানিসই তো এটা তাদের প্রতিদিনের রুটিন। ট্যুর। ও সরি, আমি ভুলে গেছিলাম। আচ্ছা সবাই চলো। আমি মেয়ে মানুষ নিয়ে ঘুরতে যাওয়া মানে সবার আগে শপিং মলে যেতেই হবে। এখন আমরা শপিং মলেই ঘুরছি। হঠাৎ হাঁটতে হাঁটতে আমি কারোর সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি এনি দাঁড়িয়ে আছে। হাই তূর্ণ, কেমন আছো? এনি, সকালে তো দেখা হলো তাই না? ভালোই আছি। আমি তা এখানে কেন? এনি, শপিং করতে আসছি। আমি নিয়ন আমাকে বিড়বিড় করে বলল, এটা কে ভাইয়া? নিয়ন আপাতত আমার জন্য আজরাইল। তুই আগে বল আয়রা কোথায়? আমি আস্তে করে বললাম, ভাবিরা ওই পাশে দোকানে আছে। নিয়ন ওকে। আমি তা একা এসেছো নাকি? এনি না, বউ বাচ্চা সবাইকে নিয়ে এসেছি। আমি আমি আর কিছু না বলে তাড়াতাড়ি নিয়মকে নিয়ে এনে সামনে থেকে চলে আসলাম। মানে ও ম্যারিড? আর আমি নাকি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি? না, আমার মনে হয় ও মিথ্যা বলেছে। হয়তো কোন কারণ আছে। ওয়েট, কলেজে মজা বুঝাবো। এনি এনি হেঁটে চলে গেল। আমি এসে আয়রার পাশে দাঁড়ালাম। কই ছিলে তুমি? আয়রা তোমার সতীনের সাথে। আমি মানে? আয়রা চোখ রাঙিয়ে বলল, আরে এনির সাথে দেখা হয়েছিল। আমি মানে ওই ম্যাডাম। এই উনি কোথায়? আমারে ওনার কাছে নিয়ে চলো, আমি ওনাকে সবটা বলবো। আয়রা আয়রা রিল্যাক্স, উনি চলে গেছে। আর শোনো, এখনই কাউকে জানানোর দরকার নেই তুমি আমার স্ত্রী। আমি মানে? আয়রা শোনো, কলেজে অনেক ঝামেলা আছে। এখন যদি কেউ জানে তুমি আমার বউ, তাহলে সবাই ভাববে আমি তোমার পরীক্ষায় নিজে থেকে বেশি নাম্বার দিয়ে দেই। তাই আমি চাই না কেউ এটা জানুক। আমি এটা কেমন লজিক? আয়রা আয়রা তুমি যেই কলেজে পড়ো তার নোটিশ বোর্ডটা কি চোখে পড়েনি? আমি না মানে কখনো দেখিনি। আয়রা তা দেখবে কেন? কলেজে যাও তো মজা করতে। শোনো, নোটিশ বোর্ডে স্পষ্টভাবে লেখা আছে কোনো টিচার বা ম্যাডামের বাড়ির কেউ বা আত্মীয়কে কলেজে ভর্তি করা যাবে না। এটা আমাকে প্রিন্সিপাল স্যারও বলে দিয়েছে। কিন্তু তুমি তো আর আত্মীয় না, তুমি হলে আমার বিয়ে করা বউ। আমার চাকরি তো একদম শেষ আর তোমার পড়া শেষ। আমি তবে কারণটা কি? আয়রা একজন স্যার নাকি তার মেয়েকে পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে দিত, তার জন্যই এই নিয়ম। আমি আমার তো এটা আগে জানা ছিল না। আমি এই কলেজে পড়বো না। তুমিও চাকরি ছেড়ে দিবে। আয়রা আয়রা পাগল হয়ে গেছো তুমি? এমনি একটা কলেজ ছেড়ে এখানে এসেছি। আমার জন্য কি সবাই চাকরি নিয়ে বসে আছে নাকি? কয়দিন যাক, আমি বাবাকে দিয়ে প্রিন্সিপালকে বলিয়ে দিব। আপাতত একজন ভালো স্যার হিসেবে পরিচিতি পাই, তাহলেই হবে। আমি আয়রা কিছু না বলেও ভাবি আর তোমার কাছে চলে গেল। কি রে ভাইয়া, ভাবি কি রাগ করলো নাকি? নিয়ন আরে ওর আবার রাগ আছে নাকি? একটু অভিমান হয়েছে, একটু পরে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা চল এখন বাসায় যাওয়া যাক। আমি
আরে ওনাদের কেনাকাটাই তো শেষ হয়নি। নিয়ন। উফ, আমার এর জন্য শপিং করতে আসতে ইচ্ছা করে না। আমি বাড়িতে এসে সবাই রাতের খাবার খেয়ে নিলাম। তবে একটা বিষয়ে আয়রা আমার সাথে কথা বলছে। রুমে এসে বিছানায় বসে আছি। আয়রা রুমে এসে চুল ছড়িয়ে চলে যাচ্ছিল, আমি পিছন থেকে ডাক দিলাম, আয়রা। আমি আয়রা আমার দিকে তাকিয়ে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আমি আয়রার সামনে গিয়ে দাঁড়ালাম। কোথায় যাচ্ছ তুমি? আমি আমি দুবার রুমে ঘুমাবো। আয়রা, এটা কোন নতুন নাটক শুরু করলে? আমি আমার সবকিছু তো তোমার নাটক মনে হয়, তাই না? তাহলে আমার সাথে কথা বলার কি দরকার? আমার যা ইচ্ছা আমাকে তাই করতে দেও। আয়রা আয়রার কথাগুলো বলে রুমে থেকে বের হয়ে যেতে যাবে, আমি আয়রার এক হাত টেনে রুমের ভিতরে নিয়ে এসে দরজা লাগিয়ে দিলাম। তারপরে আয়রাকে দেয়ালের সাথে চেপে ধরলাম। আয়রা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমাকে ছাড়ো, আমি আজকে তোমার সাথেই ঘুমাবো। আয়রা আমি আয়রার ঠোঁটে হাত দিয়ে বললাম, চুপ, কোন কথা বলবে না। আর এই রুম থেকে এক পা বাইরে রাখলে তোমার খবর আছে। আমি আমি আয়রাকে ছেড়ে চলে আসতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়লাম। আয়রার কাছে গিয়ে ওর গালে একটা চুমু দিকে মুচকি হাসি ওর বিছানায় এসে শুয়ে পড়লাম। আয়রা চোখ বড় বড় করে তাকিয়ে আছি। তবে তার রাগ এখনো কমেনি। যথেষ্ট পরিমাণ রেগে আছে সে। আয়রা মুখ গোমড়া করে বিছানায় এসে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে দেখলাম আয়রা রুমে নেই। নিচে গিয়ে দেখি আয়রা পিহুর সাথে বসে গল্প করছে। পিহুকে আয়রার সাথে গল্প করতে দেখে আমার চোখ কপালে উঠে গেছে। এটাও সম্ভব। আমি ওদের সামনে যেতে পিহু আমাকে বলল, তূর্ণ, আয়রা কিন্তু অনেক মিষ্টি একটা মেয়ে, আর অনেক মিশুক। পিহু আমি পিহুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পিহুকে আস্তে করে জিজ্ঞাসা করলাম, তুই কি ঠিক আছিস? আমি কেন, কি হবে আমার? পিহু না, আয়রার প্রশংসা করছিস তাই একটু অবাক হলাম। আমি দেখ, আমি যেটা করেছি এতদিন সেটা ঠিক না। কারণ তুই এখন বিবাহিত। যে বিয়ের আগেই আমাকে প্রশ্রয় দেয়নি সে তো বিয়ে পরে জীবনেও আমাকে প্রশ্রয় দিবে না। পিহু যাক, শুনে ভালো লাগলো তুই সবটা বুঝতে পেরেছিস। আমি ব্রেকফাস্ট করে বসে বসে টিভি দেখছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আশেপাশে কাউকে দেখতে পেলাম না, তাই আমি গিয়ে দরজা খুললাম। দরজা খুলে দেখি আয়রার মা, বাবা আর ভাই দাঁড়িয়ে আছে। আমি কিছুটা অবাক হলাম। তারপরে সালাম দিয়ে ভিতরে নিয়ে আসলাম। তোমরা চলে এসেছো? আয়রা, বিয়ে বেয়ান, আপনারা এসেছেন, আসুন। মা আয়রার বাবা মা আর আয়ুর ভাইয়াকে নিয়ে বসালো। সবাই বসে গল্প করছে। আয়রা দুপুরের খাবার রেডি করতে রান্নাঘরে গেছে। আমিও রান্নাঘরের দিকে গেলাম। গিয়ে দেখি আয়রা খাবার বাড়ছে। আয়রা বাবা মা আর আয়ুর ভাইয়ের কি আগে থেকে আসার কথা ছিল? আমি আমার শ্বশুর মশাই এর শাশুড়ি মা কাল রাতে নাকি আসতে বলেছে। আমি সকালে তোমার কাছে শুনলাম। বাই দা ওয়ে, তুমি আমার সাথে কথা বলবে না? আয়রা আমি আয়রার হাত টেনে ধরলাম। এমন করছো কেন তুমি? আমি হাত ছাড়ো আমার, আমার কাজ আছে। আয়রা আগে বলো, তুমি এমন বিয়ে করছো কেন? আমি তুবা রান্নাঘরে এসে দেখে তূর্ণ আয়রার হাত ধরে দাঁড়িয়ে আছে। তুবা হালকা কাশি দিল। ভাইয়া, এটা রান্নাঘর, এখানে রোমাঞ্চ করতে হয় না। তুবা তুই চুপ কর, বেশি বুঝে খালি। আমি আমি রান্নাঘর থেকে চলে আসলাম। তুবা আর আয়রা দাঁড়িয়ে হাসছে। দুপুরের খাবার খেয়ে বসে আছি। আসলে আয়রার বাড়ির লোক খালি খালি আসেনি, এসেছে পিহুর সাথে আয়ুব ভাইয়ের বিয়ে ঠিক করতে। আমাদের বৌভাতের দিন পিহুকে দেখে ওনার খুব ভালো লেগেছিল। আমি বিয়েটা কিছুদিনের মধ্যে করে ফেলতে চাই। তারপরে আমি আর পিহু মিলে অস্ট্রেলিয়া চলে যাব।
আইয়ুব: হ্যাঁ, আপনারা রাজি থাকলে আমরা বিয়েটা তাড়াতাড়ি করিয়ে ফেলতে চাই, কারণ আইয়ুব আমাদের বিদেশের ব্যবসার হাল ধরতে যাবে। আয়রার বাবা মা ফুপা আর ফুপিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তোমরা যেটা ভালো বোঝো সেটাই হবে। ফুপি: আমি পিহুর দিকে তাকিয়ে দেখি লজ্জায় মাথা নামিয়ে বসে আছে। বাবারে, এই মেয়ে এত ভদ্র হলো কবে থেকে? পিহু আর আইয়ুব ভাইয়ের বিয়ে 4 দিন পরে। পিহুর বাবা মা চলে গেল, সঙ্গে ফুপা ফুপি আর পিহুও চলে গেল। আমি রুমে এসে আছি। আয়রা এসে আমার পাশে বসলো। মুখ দেখে মনে হচ্ছে অনেক আনন্দে আছে। তার কারণ আমি ভালো করেই জানি, কারণ আইয়ুব ভাইয়ের বিয়ে। ওফ, আমার যে কি আনন্দ হচ্ছে না! আমি কালই বাসায় চলে যাব। আয়রা: আমি অবাক হয়ে বললাম, মানে? আমি: মানে আবার কি? আমার ভাইয়ের বিয়ে আমি যদি না যাই তাহলে তো কিছু হবে না। আয়রা: তাই বলি কালকেই যেতে হবে? আমি: তো কবে যাব? কিন্তু আমার বাড়ি যাওয়ার কথা শুনে তুমি এত রিয়েক্ট করছো কেন? ভালোবেসে ফেললে নাকি? আয়রা: ধরে নিও তাই। আমি: আয়রা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আয়রার আমার হাতের উপর হাত রাখলো। আমি আয়রার হাতটা চেপে ধরলাম। আয়রা, যেন তুমি আমার আশেপাশে থাকলে ইদানিং আমার অন্যরকম একটা ফিল হয়। তোমার প্রশংসা আমি ছাড়া অন্য কোন পুরুষ করলে আমার রাগ হয়। মেবি এটাকে ভালোবাসা বলে। আমি: আয়রা আমার কথা শুনে খিলখিল করে হেসে দিল। যাক, থাকলে এতদিনে আমার মাস্টার মশাই আমার প্রেমে পড়ল। আয়রা: আমি আয়রার কথায় হেসে দিলাম। আয়রা আমাকে জড়িয়ে ধরল। আমিও আয়রাকে জড়িয়ে ধরলাম। আচ্ছা, কালকে কলেজ পড়ে তারপরে যেও। আমি নিজে তোমাকে ড্রাইভ করে দিয়ে আসবো। আমি: আচ্ছা, ঠিক আছে। তবে তোমার খারাপ লাগবে না? আয়রা: তা তো একটু লাগবে, তবে ম্যানেজ করে নিব। আমি: রাতের খাবার খেয়ে রুমে এসে বসে আছি। আয়রা রুমে আসতে ওকে টেনে বিছানায় শুয়ে দিলাম। কি করছো তুমি? আয়রা: কেন বুঝতে পারছো না তুমি? আমি: এত তাড়াতাড়ি এত চেঞ্জ? আয়রা: তুমি তো জানোই আমি এমনি। আমি: আয়রা গালে হাত ওর ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দিল। আয়রার গলা, সারা মুখে ভালোবাসার ছোঁয়া দিতে ব্যস্ত হয়ে পড়ি। আয়রা আমার ছোঁয়া পেয়ে কেঁপে কেঁপে উঠছে। আজকে এই ভালোবাসার পূর্ণতা পেল। আয়রা অনেক খুশি, কারণ পূর্ণ পরম যত্নে তাকে নিজের করে নিচ্ছে। সকালে ঘুম ভাঙতে দেখলাম আয়রা গোসল করে ভিজে চুলে জানালার সামনে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে আয়রাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। উঠে পড়েছো তুমি? আয়রা: না, আমি কেন উঠবো? আমার আত্মা তোমাকে জড়িয়ে ধরে আছে। আমি: কিসব বলো এগুলো? আয়রা: তো কি আর বলবো? দেখছো তোমাকে জড়িয়ে ধরে আছি, তারপরে আবার তা তুমি জিজ্ঞাসা করো কেন? আমি: আচ্ছা, আমার ভুল হয়েছে। এখন আমাকে ছেড়ে ফ্রেশ হয়ে এসো। একটু পরে তো কলেজে যেতে হবে। আয়রা: আগে এটা বলো, তুমি প্যাকিং করেছো? আমি: সকালে ঘুম থেকে উঠে প্যাকিং করে ফেলেছি। আয়রা: আমি আয়রাকে ছেড়ে ফ্রেশ হয়ে বের হলাম। আয়রা কলেজের জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমি পকেটে হাত দিয়ে আয়রার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। কি মশাই, এইভাবে তাকিয়ে কি দেখছো? আয়রা: এত সেজেছো কেন? আমি: কোথায় সাজলাম? আর আমার সাজতেন হয় না। আমি এমনিই মাশাআল্লাহ অনেক সুন্দর। আয়রা: আমি আয়রার কথায় মুচকি হেসে দিলাম। আয়রা আমার চারিপাশে একবার চক্কর দিয়ে আমার সামনে এসে আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। কি হয়েছে আয়রা? আমি: তুই আজকে সেজেছিস? আয়রা: আমি কই সাজলাম? আমি: তোর এত স্মার্ট ভাবে যেতে হবে কেন? আয়রা চোখ বন্ধ করে বলল। আয়রা: আমি যদি স্মার্ট ভাবে না যাই তাহলে তো সবাই বলবে আয়রা জামাই ক্ষেত। তখন তোমার ভালো লাগবে? আমি: আয়রা কিছু একটা ভেবে বলল। আয়রা: ঠিক আছে, চলো। আয়রা আয়রা আর আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আয়রাদের ক্লাস নিচ্ছি। আয়রা আমার মুখের দিকে হা হয়ে তাকিয়ে বসে আছে।
চোখ দিয়ে ইশারা করছি, তারপরেও কোন কথা শোনার নাম নেই। আয়রা, গেট আউট ফ্রম মাই ক্লাস। আমি। আয়রা আমার দিকে রাগি লুকে তাকিয়ে ক্লাস থেকে বের হয়ে চলে গেল। আয়রাকে ধমক দিয়ে বের করে দেওয়ার কারণ হলো যেভাবে তাকিয়েছিল আমার চোখও বারবার ওর দিকে চলে যাচ্ছিল। ক্লাস শেষ করে বের হয়ে আয়রাকে কোথাও দেখতে পেলাম না। একা বাড়িতে চলে গেল নাকি? এই পাগলিকে নিয়ে আর পারি না। আমার কেবিনে গিয়ে দেখি আয়রা চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে। আয়রা। আমি। ডাক দেওয়ার সাথে সাথে আয়রা চোখ খুলে দেখালো। আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। আয়রা উঠে এসে আমার সামনে দাঁড়ালো। ক্লাস থেকে অমন করে বের করে দিলি কেন? আয়রা। আয়রা, তুমি যেভাবে আমার মুখের দিকে তাকিয়েছিলে আমার চোখ বারবার তোমার দিকে চলে যাচ্ছিল। আমি। তাই বলে অমন করে বলবে? আয়রা গোমরা মুখ করে বলল। আমি আয়রার হাত ধরে বললাম, সরি। আমি। আয়রা আমাকে জড়িয়ে ধরে বলল, ইটস ওকে। আয়রা। হঠাৎ করে কে এসে যেন আমাদের দুজনকে ছাড়িয়ে দিল। আয়রাকে এমন ভাবে ধাক্কা দিচ্ছে আয়রা গিয়ে চেয়ারের উপর পড়লো। আয়রার কপাল কিছুটা কেটে গেছে। আমি আয়রার কাছে গেলাম। আয়রা। আমি। আমি ঠিক আছি। একটু কেটে গেছে। আয়রা। রক্ত বের হচ্ছে তো। আমি। সমস্যা নেই। আয়রা। চুপ করো একদম। আমি। পকেট থেকে রুমাল বের করে আয়রার কপালে বেঁধে দিলাম। সামনের দিকে তাকিয়ে দেখো আগে। আয়রা। সামনে তাকিয়ে দেখি এনি দাঁড়িয়ে আছে। আমি এনির দিকে রাগি লুকে তাকিয়ে আছি। আমি হাত মুঠো করে এনির দিকে যেতে যাব, আয়রা আমার হাত টেনে ধরলো। আয়রা, আমার হাতটা ছাড়ো। আমি। স্যার, আমি ঠিক আছি তো। আয়রা। আয়রা একদম আমার থেকে বেশি বুঝবে না। আমি। আয়রার হাত ধরে টেনে দাঁড়া করলাম। তারপরে এনির সামনে গিয়ে দাঁড়ালাম। এটা কেন করলেন? আমি। ছাত্রীকে কি কেউ এভাবে জড়িয়ে ধরে থাকে নাকি? ছাত্রীর প্রতি এত কিসের দরদ? এনি। ও শুধু আমার ছাত্রী না, ও আমার বিয়ে করা বউ। আমি। মানে? এনি। যেটা শুনলেন সেটাই। আমি। তার মানে তুমি কলেজের নিয়ম মানছো? আমি এখনই প্রিন্সিপাল স্যারকে সবটা বলবো। এনি। আমি জোরে এসে বললাম, ওকে বলুন গিয়ে। আমি। এনি চোখ রাঙিয়ে আমার কেবিন থেকে চলে গেল। তুমি এটা কি করলে? তোমার চাকরিটা তো চলে যাবে। আয়রা। কালকে বাবা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছে। আর প্রিন্সিপাল স্যার বলেছে আমার উপর তার ভরসা আছে। আর তোমাকে তো ভালো করেই চিনি। তুমি নাকি খুব মেধাবী ছাত্রী। বাই দাও, ওই মেধাবী কবে হলে? আমি। তুমি যেদিন আমাকে পড়ানো বাদ দিয়ে চলে এসেছিলে সেদিন থেকেই পড়াশোনার প্রতি একটা জেদ চেপেছিল। ইচ্ছা ছিল ভালো রেজাল্ট করে তোমাকে দেখিয়ে দিব। আর তাহলে তুমি নিজেই আমাকে তোমার কাছে টেনে নিবে। আয়রা। আমি আয়রাকে জড়িয়ে ধরলাম। তারপরে আয়রার কপালে ভালোবাসার পরও শিখে দিলাম। আচ্ছা, এখন চলো। তোমাকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপরে তোমাদের বাড়িতে দিয়ে আসবো। আমি। আরে, ডাক্তারের কাছে যেতে হবে না। আয়রা। 100 বার যেতে হবে। আমি। আয়রাকে নিয়ে কেবিন দিয়ে বের হয়ে দেখি করিডোরের একপাশে দাঁড়িয়ে আছে এনি। ওয়েট। ম্যাডামের সাথে একটু কথা বলে আসি। আয়রা। আয়রা এনির কাছে গেল। ম্যাডাম। আয়রা। তুমি এখানে এসেছো কেন? এনি। ম্যাডাম স্যারকে বলেছেন। আয়রা। উনি নাকি সবটা জানে। আর না জানলে অ্যাকশন নিত। তবে জানে বলে কিছু করতে পারবেন না। এনি। তো এখন আপনার কেমন লাগছে? আমি। পূর্ণ, তুমি আমাকে আগেই বলতে পারতে তুমি বিবাহিত। আর আয়রা সরি তখন ওভাবে ধাক্কা দেওয়ার জন্য। এনি। এনি কথাগুলো বলে চলে গেল। ইস, ম্যাডাম মনে হয় অনেক কষ্ট পেয়েছে। আয়রা। তো তোমার কি হয়েছে? আমি। দোষ তো তোমারই। আয়রা চোখ রাঙিয়ে বলল, যাক বাবা, আমি আবার কি করলাম? আমি। তোমার উচিত ছিল ম্যাডামকে আগে বলে দেওয়া।
তাহলে উনি তোমার প্রতি ফুটবলও হতেন না আর এখন কষ্টও পেতেন না। আয়রা, আচ্ছা হয়েছে, সব দোষ আমার। এখন চলো। আমি আমি আয়রার হাত ধরে টেনে গাড়িতে এসে বসালাম। তারপরে আয়রাকে নিয়ে ডাক্তারের কাছে আসলাম। আমি বললাম, তো ডাক্তারের কাছে আসার দরকার ছিল না। আয়রা, তুমি কি ডাক্তার যে তুমি বুঝবে দরকার ছিল নাকি ছিল না? আমি আয়রা এবার চুপ হয়ে গেল। ডাক্তার ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। যতক্ষণ ড্রেসিং করেছে আয়রা ততক্ষণ চিৎকার করছে। ওর কান্ড দেখে আমি আর ডাক্তার হাসতে হাসতে শেষ। আয়রাকে নিয়ে হাসপাতালের বাইরে বের হতে ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে গেল। আয়রা, এইসব খাওয়া ঠিক না। আমি তোমার এত ঠিক বেঠিক বুঝতে হবে না। আয়রা আয়রা হনহন করে হেঁটে ফুচকার দোকানে চলে গেল। আমি গিয়ে ওর পাশে দাঁড়ালাম। আয়রা, একটু আগে যা করেছো তারপরে ফুচকা খাওয়ার এনার্জি আছে? আমি কি করেছি আমি? আয়রা, চিল্লিয়ে তো সারা হাসপাতাল জমিয়ে দিছ। আমি তো আমি করব। ও তো জ্বলতে ছিল আর ব্যথাও লাগতেছিল। আয়রা, তাহলে বলো ড্রেসিং না করালে কি হতো? আমি আয়রা চুপ করে দাঁড়িয়ে আছে। এখন তো চুপ করেই থাকবে, তখন তো আসতে চানি। আচ্ছা, এত ভদ্র সাজতেন হবে না, ফুচকা খেয়ে তোমাদের বাড়ি চলো। আমি আয়রা ফুচকা অর্ডার দিল। ফুচকা খাওয়া শেষ করে আয়রাকে নিয়ে ওর বাড়িতে গেলাম। আয়রা যাওয়ায় বাড়িতে হই হুল্লোড় শুরু হলো, কারণ ওর সব কাজিনগুলো এসে ভিড় জমিয়েছে। আচ্ছা মা বাবা, আয়রা থাকুক, আমি বরং এখন আসি। আমি এই দুপুরের সময় তুমি না খেয়ে চলে যাবে? এক পাও বাড়ির বাইরে বের করবে না। আয়রা মা, আরে গিন্নিও তোমার মেয়ের জামাই, ওকেও শাসন করবে তুমি? আয়রার বাবা, শাসন করবো না কেন? জামাই তো কি হয়েছে, ও আমার আরেকটা ছেলে। আয়রার মা, জি মা, আপনি 100 বার আমাকে শাসন করতে পারেন। আমি দুপুরের খাবার খেয়ে আয়রার রুমে বসে আছি। আয়রা এসে মুখ গোমড়া করে আমাকে জড়িয়ে ধরলো। কি হয়েছে আয়রা? আমি তুমি এখনই চলে যাবে? আয়রা আয়রা, আমি গেলে কিভাবে হবে বলো? পিহুর বিয়ের সব ব্যবস্থা তো আমাদেরই করতে হবে। জানোই তো ওর কোন ভাই নেই, আর ও ফুপা ফুপির একমাত্র সন্তান। আমি আয়রা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে চুপ করে আমার বুকের মাঝে মুখ লুকিয়ে খাচ্ছে। আয়রা, কাদার কি আছে? আমি তোমাকে না দেখলে আমার কষ্ট হবে। আয়রা, আমি তোমার সাথে প্রতিদিন একবার করে দেখা করব। আমি আয়রা আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। আমিও রেসপন্স করছি। কিছুক্ষণ পরে আয়রা আমাকে ছেড়ে দিল। আমি আয়রার কপালে একটা চুমু দিলাম। তারপরে আয়রার চোখের পানি মুছে দিলাম। সবার থেকে বিদায় নিয়ে আয়রাদের বাড়ি থেকে চলে আসলাম। পিহুদের বাড়িতে গিয়ে সব ব্যবস্থা করছি, তবে মনটা আয়রার জন্য অনেক খারাপ। রাতের বেলা আয়রার ঘুম আসছে না, তার উপরে মনটাও খারাপ। তূর্ণকে অনেকবার কল করেছি, কিন্তু তূর্ণ কল রিসিভ করে নাই। আয়রা বেলকনিতে গিয়ে দাঁড়ালো। বেলকনি গিয়ে কিছুটা অবাক হলো। রাস্তায় একটা লোক দাঁড়িয়ে আছে গায়ে চাদর জড়িয়ে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, তবে শারীরিক গঠন আর হাইট দেখে আয়রার মুখে হাসি ফুটলো, কারণ সে নিশ্চিত এটা তূর্ণ। আমি আয়রাকে বেলকনিতে দেখে হানালাম। চাঁদের আলোয় আয়রার মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে। আয়রা আমার দিকে তাকিয়ে হাসছে। এই যে মিসেস ক্যাডবেরি, একবার আপনাদের ছাদে আসেন। আমি চিৎকার করে বললাম। আয়রাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি ওদের বাড়ির ভিতরে ঢুকে সোজা ছাদে চলে আসলাম। রাত বাজে 12টা। এই শীতে এত রাতে ছাদে যাব কেন? আয়রা আয়রা আর কিছু না ভেবে ছাদের দিকে গেল। ছাদে গিয়ে তো সে অবাক। চারিদিকে লাল সাদা বেলুন, বিভিন্ন কালারের লাইট দিয়ে লাইটিং করা। নিচে বিভিন্ন রঙের বেলুন পড়ে আছে। ছাদের ফুলের বাগানের মাঝে একটা কেক রাখা। সবটা দেখে আয়রার মুখে হাসি ফুটে উঠল। আমি গিয়ে পিছন থেকে আয়রাকে জড়িয়ে ধরলাম। আমার দিকে ঘুরে আমাকে জড়িয়ে ধরল। এগুলো কিসের জন্য? আয়রা, এই দিনেই আমি তোমাকে প্রথম পড়াতে গিয়েছিলাম, আর তোমাকে প্রথম দেখেছিলাম।
আমি। তোমার তা মনে আছে, আয়রা? আমি মুচকি হাসি দিয়ে আয়রাকে ছেড়ে তার সামনে দাঁড়ালাম। আয়রা, আজ আমি তোমাকে কিছু সত্যি কথা বলবো। আমি। কি সত্যি কথা, আয়রা? আমি যখন তোমাকে পড়াতে যেতাম আমি তখনই তোমাকে পছন্দ করতাম। কিন্তু তুমি তখন অনেক ছোট ছিলে, মানে আমার মতে। আমার মনে হতো আমার জন্য তোমার পড়াশোনার ক্ষতি হতে পারে। তাই ভেবে তোমাকে ছেড়ে চলে এসেছিলাম। কিন্তু তোমাকে ভুলতে পারিনি। যখন তোমাকে ভুলতে কিছুটা সক্ষম হলাম তখন তুমি আমার বউ হয়ে আমার ঘরে এলে। জানো, যেদিন জানতে পারি তুমি আমার বউ, আমি সেদিন অনেক খুশি হয়েছিলাম। তবে রাগও হয়েছিল যখন তোমাকে ভুলে যেতে পারলাম তখনই তুমি ফিরে এলে। এই ভেবে তোমার সাথে অমন করতাম। তবে কি জানো আয়রা, আমি তোমাকে কখনো ভুলতেই পারিনি। আমি রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমি। আয়রার দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। আমি তাকাতেই আমার দিকে চোখ রাঙিয়ে দেখালো। তুই আমাকে কতগুলো বছর ধরে কষ্ট দিয়েছিস, আয়রা। আয়রা, আমিও তো কষ্ট পেয়েছি। আমি। তুমি আমার মতো কষ্ট পাওনি। তুমি এটা নিশ্চিত ছিলে যে আমি তোমাকে ভালোবাসি। তবে আমি তো নিশ্চিত ছিলাম না। তুমি সব সময় আমাকে বলতে, কখনো ভালোভাবে কথাও বলনি, আয়রা। আমি আয়রাকে জড়িয়ে ধরলাম। সরি মিসেস ক্যাডবেরি, আর এমন কখনো করবো না। আমি। পাক্কা, আয়রা? এই ছোটবেলার স্বভাব এখনো যায়নি। আমি। আমি টেনে পড়তাম তখন। ওটা মোটেও ছোটবেলা নাকি, আয়রা? ছোটবেলায় তো। আমি। তুমি আগে পাক্কা বল, আয়রা। ওকে পাক্কা। আমি। আয়রা খিলখিল করে হেসে দিল। আইয়ুব ভাই আর পিহুর বিয়ে হয়েছে 5 দিন হলো। আজকে ওরা দুজনে অস্ট্রেলিয়া চলে গেছে। আর হ্যাঁ, তোর ভাই আর ভাবিও অস্ট্রেলিয়া গেছে। কারণ আইয়ুব ভাই আর তোর ভাইয়া দুজনে বিজনেস পার্টনার। এভাবে 5টা বছর কেটে গেল। আজকে নিয়ন আর দুবার বিয়ে। আমাদের একটা 1 বছরের পুত্র আছে। ভাইয়া ভাবি, আইয়ুর ভাইয়া পিহু সবাই দেশে চলে এসেছে। ভাইয়া ভাবি একটা মেয়ে হয়েছে 4 বছর। তবে আইয়ুব ভাই আর পিহুর কোন বাচ্চা নেই। তার কারণ হলো পিহু মা হতে পারবে না কখনো। এটা তারা বিয়ের পরে জানতে পেরেছে। তবে আইয়ুব ভাইয়া এবং আয়রার পরিবারের সবাই পিহুকে আপন করে নিয়েছে। তারা দুজনে মিলে একটা বাচ্চাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছে। বাচ্চাটার বয়স 4 মাস চলে। ওফ! আয়রা, হলুদ শাড়িতে জাস্ট অসাধারণ লাগছে তোমাকে। আমি। দেখতে হবে তো বউটে কার। আয়রা। কার আবার তুর্ন সাহেবের। আমি। আয়রা আর আমি হেসে দিলাম। অমনি ছেলেটা কাঁদা শুরু করলো। কি একটা অবস্থা! আমরা হাসলে সে কাঁদে। আমি। আমি গিয়ে পুটপুকে বলে নিলাম। আমার দিকে ড্যাবাড্যাব করে তাকিয়ে আছে। আমি ওর কপালে একটা চুমু দিলাম। দেখেছো আমার নিদ্র বাবা কত লক্ষ্মী হয়েছে। আমি। কি করলো সে এমন, আয়রা? আমি কোলে নেওয়ার সাথে সাথে কান্না থামিয়ে দিয়েছে। আমি। আরে বরজিও বাথরুম করে দিয়েছিল। তাই তুমি কোলে নিয়েছো, তাই ভিজে জায়গা থেকে মুক্তি পেয়েছে, তাই কান্না থামিয়েছে, বুঝলে, আয়রা? বুঝলাম। আমি। আয়রা নিদ্রকে কোলে নিয়ে কাপড় চেঞ্জ করে রেডি করলো। ওকে কোলে নিয়ে নিচে গেলাম। তুবা আর নিয়নের গায়ে হলুদের অনেক হলো। সন্ধ্যার সময় বিয়েটা হয়ে গেল। নিয়নদের বাড়িতে তুবাকে নিয়ে চলে গেল। রুমে এসে বসে আছি। আয়রা ছেলেকে ঘুম পাড়াচ্ছে। তোমার মন খারাপ নাকি তুবার জন্য, আয়রা? কিসের মন খারাপ? আমাদের পাশেই তো বাড়ি। আমি। তোমার মন খারাপ আমি জানি, আয়রা। একটু তো খারাপ লাগা স্বাভাবিক। আমি। আমি আমার ঘুমন্ত ছেলেকে কোলে নিলাম। ওকে আবার কোলে নিলি কেন, আয়রা? আমরা তিনজনে ছাদে গিয়ে আজ রাতে চন্দ্রম্লান করব। আমি। পাগল হলে তুমি, আয়রা? না, আমি ঠিকই আছি, চলো। আমি। ছেলেকে কোলে করে ছাদে গেলাম। আয়রাও আমার পাশে আছে। ছেলেকে নিয়ে ছাদে থাকা দোলনায় বসলাম। আয়রা আমার পাশে বসে আমার কাঁধে মাথা রাখলো।
মা ছেলের দুজনের মুখ চাঁদের আলো আলোকিত হয়ে আছে। আমি আয়রা আর নীরুর কপালে চুমু দিলাম। যেন আয়রা আর মনে হচ্ছে আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি আমিও অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজন স্বামী পেয়েছি। আয়রার কথায় মুচকি হাসলাম। সমাপ্ত।